আর স্যার মেজারমেন্টে যতটা করেছেন স্যার অতটাই না ব্যাস আর ব্যাস করেছেন কিছু আছে? অতটাই অতটাই, আবার বেশি হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার মেশিনে স্যার ক্যারেক্টারিস্টিক স্যার বুঝতে পারছিলাম না। হ্যাঁ, স্যার মেশিনের ক্যারেক্টারিস্টিক স্যার বুঝতে পারছিলাম না ভিডিওটা কি। গেট মানে স্যার ওটা ক্যারেক্টারিস্টিক্স কেমন, মানে স্যার মেশিনের ওই কোন পোর্শনটা? কি ক্যারেক্টারিস্টিক্স বুঝতে হবে? ক্যারেক্টারিস্টিক স্যার আছে তো মানে মেশিনের, তো স্যার ওখানে কেমন প্রশ্ন আছে স্যার সেটা বুঝতে পারছিলাম না। কোন টপিক সেটা ভালো করে বলো, আমি তো বুঝতে পারছি না তোমার কথাটা। স্যার মেশিনের, হ্যাঁ, মেশিনের কি? স্যার আর্মিতে রিয়েকশনের পরের পরের ভিডিওটা স্যার, কি টপিক আছে ওটা? নো লোড কন্ডিশন আছে তো অনেকগুলো মানে। ক্যারেক্টারিস্টিক্স বলছে স্যার। ক্যারেক্টারিস্টিক্স ভিডিও, ক্যারেক্টারিস্টিক্স গ্রাফগুলো তো তোমার ওই ফর্মুলাগুলো জানলেই পারবে। প্রত্যেকটা ফর্মুলা স্যার অনুযায়ী ওখান বেস থেকে, করে, যেমন স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স, তাই তো এগুলো। হ্যাঁ স্যার ওখানে লেখা আছে না স্যার ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসি জেনারেটর, তো নো লোড ক্যারেক্টারিস্টিক্স সেপারেটলি এক্সাইটেড আর একটা স্যার সেলফ এক্সাইটেড, তো স্যার ওখানে প্রশ্ন কেমন আছে স্যার ওখানে? তোমাকে ডেসক্রাইব করতে বলবে, ধরো তোমাকে বলে দিল যে ডিরাইভ দ্য স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স অফ সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর। সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের জন্য স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্সটা ড্রয়িং করে দেখিয়ে দিলে, ব্যাস এইটুকুই। স্যার ড্রয়িংটা করলেই হবে? খালি ড্রয়িংটা করলেই হবে, আর কিছু না। আর নামগুলো লিখতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর কি আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে, আর ওই ইকুয়েশনটা লিখতে হবে কোন ইকুয়েশনটা থেকে আসলো ওটা। স্যার ভোল্টেজ বিল্ড আপ প্রসেসটা আছে স্যার ওটা শুধু লিখে দিলেই পুরোটা ভোল্টেজ ছবিটার বিল্ড সাথে আপ স্যার ওই। প্রসেসে শুধু ছবিটা লিখে দিতেই হবে, আর কিছু না, আর কিচ্ছু দিতে হবে না, শুধু ছবিটা লিখে দিতে হবে। এবার হ্যাঁ, যে জিনিসটা আমি মুখে বুঝিয়েছি সেটা নিজের ভাষায় যদি দু লাইন লিখতে পারো ভালো। ভোল্টেজ বিল্ড আপ প্রসেস কি করে হচ্ছে, কেন হচ্ছে ওটা? There must be some residual magnetism in the হ্যাঁ, generator. একদম রেসিডুয়াল ম্যাগনেটিজম, রেসিডুয়াল ফ্লাক্সটা ওর মধ্যে হোল্ড হয়ে আছে। এবার ওই জিনিসটা সেকেন্ড টাইম কি হচ্ছে, ওই রেসিডুয়াল ফ্লাক্সের জন্য স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ওই সার্কিটে ফ্লো করছে। এবার ওই স্মল অ্যামাউন্ট অফ কারেন্টের জন্য আবার ওইখানে কি হচ্ছে, ফ্লাক্স কাটিং হচ্ছে, দিয়ে ভোল্টেজ হচ্ছে, আবার সেই ভোল্টেজের জন্য আবার ফ্লাক্সটা ইনক্রিজ করছে, এইভাবে আস্তে 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 ভোল্টেজটা বিল্ড আপ হচ্ছে। ঠিক আছে, লেখার স্কিল নিজেকে বিল্ড আপ করতে হবে। আমি ইচ্ছে করে অনেক জায়গার নোটস দেই না, যেমন ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল শুধু বুঝিয়েছি, অন্য টিচাররা হয়তো নোটস দেবে, আমি দেই না। নিজেকে কিছু লিখতে হবে, কিছু খাটতে হবে, ঠিক আছে, নাহলে হবে না। স্যার স্যার বলছিলাম যে মেশিনের স্যার একটা লাস্টের একটা চ্যাপ্টার আছে, মানে হুম, সিলেবাসে দেওয়া আছে, ওটা থেকে একটা স্যার কোশ্চেন পড়ে বিভিন্ন মানে অনেক কি চ্যাপ্টার? ট্রান্সফরমারের ব্যাপারে দেওয়া আছে, আর মানে চারটেই টপিক। কি বলো না, কি আছে? হ্যাঁ স্যার এরকম আছে যে পালস ট্রান্সফরমার, স্যার ওয়েল্ডিং সার্কিটেরও ট্রান্সফরমার। একটা টপিক আছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, ওখান থেকে কি কোশ্চেন আসবে? পালস হ্যালো। ট্রান্সফর্মার আমিও জানি না ওগুলো, বুঝতে পারলে? পালস ট্রান্সফর্মার, এবার দেখো সব আমার পক্ষেও তো আর জানা সম্ভব না, কিছু দু একটা টপিক হয়তো বাদ থাকতে পারে। কি বলছো, আরেকটা কি বললে? স্যার বললাম সার্কিট এর ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস থেকে কি কোশ্চেন আসবে? হ্যাঁ আসবে, আমি তো দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা দেখে নেবে, 3টে ভিডিও দেওয়া আছে। ওটা ওকে না স্যার, আপনি কি রিসেন্টলি আপডেট করেছেন? না, বহুদিন আগে। স্যার আমি ওটা পাচ্ছিলাম না আর কি, তার জন্য আর কি। কি বলো, আলাদা করে ফোল্ডার করে দেয়া আছে ট্রানজিশনাল। ওকে স্যার। স্যার ওই আরেকটা স্যার প্রশ্ন ছিল, স্যার বলো। সিআরও আর সিআর টি ওই দুটো কি একই মানে প্রশ্ন, মানে একই আরে ছবিতে সব একই সিআরও আছে? হচ্ছে তোমার ক্যাথোড রে অসিলোস্কোপ, পুরো জিনিসটাকে সিআরও বলে। এবার ওই ভেতরে যে টিউবটা থাকে ওটাকে বলা হয় সিআরটি, বুঝতে পেরেছো? তো পুরো ছবিটা, বাক্সটা সিআরও, আর ওই টিউবটা স্যার ওই সিআরটি। হরাইজন্টাল অ্যাম্পলিফায়ারের কাছে যে মিডিলে যে প্লেটটা যাচ্ছে ওইটা? হ্যাঁ, যে আমি একটা ওকে। মাইকের মতো একটা এঁকেছি না, হ্যাঁ স্যার। ওইটাই সিআরটি, ক্যাথোড রে টিউব। এই তো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস লেখা আছে, প্রথম ফোল্ডারটাই তো এটা, বুঝতে পারছো না? হ্যাঁ স্যার ট্রানজিয়েন্ট আছে। হ্যাঁ,
হ্যাঁ স্যার পেয়েছি। অনেক পড়ানো হয়ে গেছে তোমাদের এখানে, যা কন্টেন্ট আছে এক্সেসিভ, প্রচুর স্যার ওই জিনিস। মেশিনের লাস্টে ওই স্পেশাল পারপাস অফ ট্রান্সফরমার, ওখানে ওই আইসোলেশন ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ ওয়েল্ডিং ট্রান্সফরমার, পালস ট্রান্সফরমার আর একটা কি কে ফ্যাক্টর। এগুলো আমি জানি না, আমি কোনোদিনও পড়াইনি এগুলো। তোমরা জানলে দেখে নিও। আর স্যার মেশিনের অঙ্কগুলো করানো হয়নি। কিন্তু স্যার পড়াবো, প্রিভিয়াস পড়াবো, দেখলাম এখন ওই পড়াবো। পালস ট্রান্সফরমার থেকে কিছু কোশ্চেন আসছে। আরে ওগুলো শর্ট নোটস টাইপের আসবে, কোথা থেকে বের করে নেবে শর্টস নোটস, আমি জানি না ওই টপিকগুলো। হ্যাঁ 23-24 দুটোতে ওগুলো শর্ট নোটই পড়েছে। আরে বাবা, এখানে তো তোমার 4টে অপশান থাকবে, তো তুমি 4টে ইয়ে করো, তোমাকে তো সবগুলো করতে হবে না তো, ঠিক আছে? আর আমি তো বললাম আমি জানি না ওই টপিকগুলো। স্যার ট্রান্সফরমারটা সিলেবাসের কত পার্সেন্ট একটু বলতে পারবেন? 40%, 45% বলতে পারো। ডিসি মেশিন তোমার 55%, দুটো মিলে 100%। মানে অনেক লাস্টে ঢুকে আচ্ছা, যেত স্যার, ডিসি এগুলোই মেশিন আর বলতে। ট্রান্সফরমার অঙ্কগুলো স্যার করানো হয়নি। করাবো। আর একদিন মাঝখানে ক্লাস ম্যাথগুলো নিয়ে আমি স্যার তো, না মাঝখানে ক্লাস নিয়ে করানো হয়নি বললে তো ভুল ভাই। কে বলেছে করানো হয়নি? স্যার আইজিএস এর সাজেশন দেবেন না? বেশি কোন স্যার পড়িয়েছে তোমাদের, শরণ স্যার না প্রিয়ব্রত স্যার? স্মরণ স্যার। শোন স্যার কোন? এই তো ট্রান্সফর্মার প্র্যাকটিস বলেই তো করানো হয়েছে। হ্যাঁ স্যার, একটা প্র্যাকটিস ক্লাস হয়েছিল। হ্যাঁ স্যার আইজিএস এর সাজেশন দেবেন না? হ্যাঁ দেবে, শরণ স্যার করিয়েছে তো, ওটাই তো জিজ্ঞাসা করলাম। আর হ্যাঁ স্যার, শরণ স্যার করিয়েছেন। অ্যানালগ ডিজিটালে? এই অ্যানালগ ডিজিটালের কোনো সাজেশন হয় না। ডিজিটাল ম্যাথামেটিক্সের কি সাজেশন? ডিজিটাল স্যার সাইড বলছি থেকে কি স্যার প্রথম সাইডে একটা কম ওয়ান আছে। শট ক্লাস দিতে বলুন না। হ্যাঁ স্যার ওয়ান শট ক্লাস অ্যানালগে। কেন ওয়ান শট কি জন্য, মানে কমপ্লিট হয়ে গেছে না, স্যার তো পড়িয়ে দিয়েছে। কমপ্লিট তো আবার কি পড়াবে, ওয়ান শট হয় নাকি? ওটা কত বড় সিলেবাস বলো তো। ঠিক আছে চলো দেখো, হোয়াট ইজ কিরচফস ভোল্টেজ ল, বলো কি হবে? কোনটা হবে এটা? স্যার এইটটা হবে। এটাই হবে। এ স্যার, সম ভোল্টেজ ইন ক্লোজ লুপ ইজ ইকুয়াল টু এ 0। সাম অফ The sum ভোল্টেজ of ইন এ voltage in a ক্লোজড closed loop হ্যাঁ কি হবে? ইকুয়াল টু 0, এটাই। সাম অফ ভোল্টেজ ইন আ ক্লোজড লুপ ইজ ইকুয়াল টু 0। ইন আ সিরিজ সার্কিট দ্য কারেন্ট ইজ, স্যার এক্সপ্রেশনটা কি করব? এক্সপ্রেশন কি করবে? স্যার ওটাও এ দাগের হবে। এক্সপ্রেশনটা এটা এক্সপ্রেশন কিছু করার নেই, এটা একটা ছবি এঁকে দেখিয়ে দেবে এরকম টাইপের। মানে স্যার এখানে কিরচফ দেখো, ভোল্টেজ ল একটা just লিখে তার এখানে ডেসক্রাইব করে আর দিলেও তো হবে। এখানে ভি এখানে আই করে এরকম একটা কেভিএল একটা ইকুয়েশন করে দেখিয়ে দেবে, এটাই এক্সপ্রেশন। এটার আর কোনো এক্সপ্রেশন হয় না, ব্যাস এটাই কেভিএল ইকুয়েশন। ঠিক আছে, এর আর কি এক্সপ্রেশন? এবার যদি ধরো সাপোজ তোমাকে একটা কোশ্চেন বলে যে রেজিস্ট্যান্সের ইউনিট কি, ওর এক্সপ্রেশন কিছু হয়? ওইটাই লিখতে হবে যে দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ ওহম, এই এক্সপ্রেশন। ইন আ সিরিজ সার্কিট দ্য কারেন্ট ইজ কি হবে? The same এইটটা হবে। at all point in the circuit. same of all point. The same at all point in the circuit. Okay, the same at all point in the circuit. তার মানে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সব জায়গায় সমান থাকে, কোথাও আলাদা হয় না, ডিভাইড হয় না। What is the power dissipated by a 20 ohm resistor with a current of 2 ampere flowing through it? স্যার 81 I স্কয়ার ইনটু R। হ্যাঁ একদম। তাহলে P ইকুয়ালস টু আই স্কোয়ার ইন্টু আর। আর যদি ভোল্টেজ দিয়ে থাকতো তখন ফর্মুলা কি হতো? ভি স্কয়ার বাই আর। বিআই। হ্যাঁ ভি স্কোয়ার বাই আর। ভিআই না, ভিআইটা হচ্ছে গিভেন পাওয়ার আর এটা ডিসিপিয়েশন। পাওয়ার লসের ফর্মুলা হচ্ছে এটা, আর পাওয়ার ডেলিভার্ড পাওয়ার ফর্মুলা কি? পি ইকুয়ালস টু ভিআই। বা কোনো কিছু পাওয়ার দিচ্ছি যখন, তার পাওয়ারের ফর্মুলা ভিআই, আর লসের ফর্মুলা এই দুটো, ভোল্টেজ দিয়ে এটা, কারেন্ট দিয়ে এটা। তাহলে এখানে কারেন্ট আছে, এখানে কি বলেছে? পাওয়ার ডিসিপিয়েটেড মানে লস হচ্ছে, তাহলে আই স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে
8 মানে 80 ওয়াট। দ্য প্রোডাক্ট অফ আরএমএস ভ্যালু অফ আ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ইজ কল্ড, কি হবে? অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার, তাই তো। সোমবার আমি আবার ক্লাস নেব মেশিন, এবং 5টা আমি পরপর এই সপ্তাহের মধ্যে তোমাদের 5টা ইয়ারের কোশ্চেন সলভ করিয়ে দেবো। অ্যাপারেন্ট পাওয়ার, দ্য পাওয়ার ফ্যাক্টর অফ আ পিওর ইন্ডাকটিভ লোড সার্কিট ইজ। স্যার জিরো Zero. লিডিংটা হবে। স্যার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অফ পিওরলি ইন্ডাকটিভ লোড, পিওরলি ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে জিরো ল্যাগিং। পাওয়ার ফ্যাক্টর কি হবে? পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু কি? cos phi। cos phi ইকুয়াল টু ভি আর বাই জেড। এবার এখানে কি বলেছে? পাওয়ার ফ্যাক্টর ফর পিওরলি ইন্ডাকটিভ লোড, পিওরলি ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়, না জিরো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়, না জিরো পাওয়ার ফ্যাক্টর লিডিং হয়, না অল অফ দ্য অ্যাবভ হয়? স্যার জিরো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। জিরো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। Lagging, sir. এক্স্যাক্টলি, ল্যাগিং হবে বাট জিরো পাওয়ার ফ্যাক্টর। তার কারণ পিওরলি ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে অ্যাঙ্গেল কত হবে মাঝখানে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে 90 90 ডিগ্রি। ডিগ্রি হলে তাহলে কি হবে? ওটা জিরো হয়ে যাচ্ছে, cos 90 মানে জিরো। কিন্তু এটা কি হচ্ছে? ইন্ডাকটিভ লোড জন্য এটা ল্যাগিং, কারেন্টটা ল্যাগ করছে। কারেন্ট Actually. ল্যাগ করছে একদম। এটা ভোল্টেজ, এটা কারেন্ট। দ্য পাওয়ার ফ্যাক্টর অফ এ রেজোনেন্স সার্কিট ইজ। স্যার ইউনিটি। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, কেন ইউনিটি হচ্ছে রেজোনেন্স স্যার 0 ডিগ্রি ভোল্টেজ আর কারেন্ট অ্যাঙ্গেল। জেড ইকুয়াল টু আর হয়ে Z যায়। equal to R হয়। জেড ইকুয়ালস টু আর। ঠিক আছে, বাহ, বারুদ পড়াশোনা করেছে তো। চলো, ফর্ম ফ্যাক্টর অফ পিওর সাইন ওয়েভ ইজ। 1.11। 1.11 ফর্মুলা বলো ফর্ম ফ্যাক্টরের। স্যার আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু। RMS by average. The reciprocal of resistance is called কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স। হ্যাঁ, আর রেজিস্টিভিটির কি হবে? কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি। Conductivity. হ্যাঁ, আর স্যার ইম্পিডেন্স থাকলে অ্যাডমিটেন্স। ইম্পিডেন্স থাকলে অ্যাডমিটেন্স। আর এক্সটাকে কি বলা হয়? রিঅ্যাক্টেন্স। Reactance. রিঅ্যাক্টেন্সের রেসিপ্রোকাল কি হবে? সাসেপ্টেন্স। হ্যাঁ, 1/b সাসেপ্টেন্স। SUCCEPTENC, আমার এক্স্যাক্টলি বানানটা মনে নেই, খুব কম ইউজ হয়। সাসেপ্টেন্স। রিঅ্যাক্টেন্সের উল্টো মনে লিখে রাখো, সাসেপ্টেন্স। বি দিয়ে লেখা হয়। বি দিয়ে আর কাকে লেখা হয়? ফ্লাক্স ডেনসিটি। ফ্লাক্স ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ডেনসিটি। ইউনিট কি? ওয়েবার পার মিটার স্কয়ার। ওয়েবার পার মিটার স্কয়ার। আরে বাহ, খুব সুন্দর। চলো, ডেরিভেটিভ অফ স্টেপ ফাংশন ইজ আ ড্যাশ ফাংশন। ইম্পালস। হ্যাঁ, ইম্পালস ফাংশন স্যার। স্টেপ ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু কি লিখি আমরা স্টেপ ফাংশনে? 1/s। 1/, s, তাই তো? স্টেপ ফাংশনের ক্ষেত্রে 1/s লিখি, ভালো করে বলো। স্যার ইউটি ইকুয়াল টু যখন 1 হয়ে যায় তখন এটা করতে পারি। স্টেপ ফাংশন মানে এফ অফ এক্স ইকুয়ালস টু এনি কনস্ট্যান্ট, ইউনিট স্টেপ হলে 1 হবে, আর বা এফ অফ টি, এক্স হোক বা টি, টাইম ডোমেনে যদি থাকে, এফ অফ টি ইকুয়ালস টু 1ও হতে পারে যদি ইউনিট স্টেপ বলে, আর যদি বলে এমনি স্টেপ ফাংশন যে কোনো কনস্ট্যান্ট, তাহলে এটার আমি যদি ল্যাপ্লাস করি এফ অফ এস ইকুয়ালস টু 1/s, তাই না? ল্যাপ্লাস হ্যাঁ, করার স্যার। পর এবার এখানে কি বলেছে? ডেরিভেটিভ অফ স্টেপ ফাংশন ইজ, এটার ডেরিভেটিভ এফ অফ টির ডেরিভেটিভ করলে 1 এর ডেরিভেটিভ করলে কত হয় গো? 0 0। 0টা কি ফাংশন? ইম্পালস ফাংশন। ইম্পালস ফাংশন, একদম ঠিক আছে। ইম্পালস ফাংশন অ্যাকচুয়ালি আমরা কি দিয়ে লিখি? ডেল অফ টি। ডেল টি ইকুয়াল টু 1 হলে সেটা যেহেতু টাইম ইজ ইকুয়াল টু 0 তে ই পাওয়া যায় তাই। হ্যাঁ,
ডেল টি দিয়ে আমরা ইম্পালস ফাংশনকে লিখি, আর ইম্পালস ফাংশনের ল্যাপ্লাস করলে কত হয় বলো? 1 1 বাই এস স্কয়ার। 1 হয়, 1 না, শুধু 1 ও হ্যাঁ ইম্পালস। স্যার 1 হ্যাঁ, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আইডিয়াল ভোল্টেজ সোর্স কি হবে? ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আইডিয়াল ভোল্টেজ সোর্স বলো বলো। 0 ইন্টারনাল ভোল্টেজ অফ Zero হবে। আইডিয়াল ভোল্টেজ সোর্স, 0টাই হবে। একদম জিরো। মনে রাখবে। নর্মাল প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সে রেজিস্ট্যান্স কোন দিকে থাকে, মানে কোথায় থাকে? প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সে ইন্টারনাল রেজিস্ট্যান্স সিরিজে থাকে না প্যারালাল থাকে? সিরিজ। সিরিজে থাকে। তাহলে এটা আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, টোটালটা মিলে একটা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। আমরা যে শুধু এইভাবে আঁকি এটা হচ্ছে একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স। সিরিজে যদি একটা স্মল আর থাকে তখন এটা একটা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। তাহলে এটা যদি একটা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স হয়, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় সিরিজে থাকে। আর সিরিজে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে এটার ভ্যালু মিনিমাম হয়, অনেক কম হয়। সেমভাবে আইডিয়াল কারেন্ট সোর্স হচ্ছে এটা, এবং এর ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে যদি আমরা কারেন্ট সোর্সকে ড্রয়িং করি তখন সেটা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স হয়, সেটা প্যারালালে থাকে। প্যারালালে যে কারেন্ট সোর্স থাকে এর এই যে এর ভ্যালুটা এটা ম্যাক্সিমাম। আইডিয়াল কন্ডিশনে এটাকে আমরা ইনফিনিটি ধরি, আর প্র্যাকটিক্যাল কন্ডিশনে ম্যাক্সিমাম অনেক বেশি হয়। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আইডিয়াল ভোল্টেজ সোর্স মানে এখানে কি হবে? 0। এখানে কোনো রেজিস্ট্যান্সটাকে একদম মিনিমাম হয় বলে আইডিয়ালের ক্ষেত্রে এটা আমরা 0 ধরে নিই, কিন্তু নর্মাল কন্ডিশনে 0 হয় না, একটু হালকা একটু ভ্যালু থাকে, 0.4 0.2 এরকম ভ্যালু থাকে। তাহলে এখান থেকে 4 ধরনের কোশ্চেন হয়। কি কি? কোন জায়গাটায় কানেক্টেড থাকে, সিরিজে কানেকশন থাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স না প্যারালালে, এবং এখান থেকে 2টো কোশ্চেন হয়ে গেল। নেক্সট 2টো কোশ্চেন হচ্ছে যে যদি প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু কি হয়, মিনিমাম না ম্যাক্সিমাম? প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে, মিনিমাম না ম্যাক্সিমাম? মাথায় রাখবে। দেখো কারেন্ট সোর্সের ক্ষেত্রে এইটা যদি আমি মিনিমাম ভ্যালু রাখতাম তাহলে কারেন্টটা তো বেরিয়ে সব এখান থেকে এদিকে চলে যেত। লোডে কারেন্ট যাবে? না স্যার। যাবে না তো। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তো লোডে কারেন্ট ফ্লো করাতে হবে। তাহলে লোডে কারেন্ট ফ্লো করাতে গেলে আমাকে কি করতে হবে? ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা রেজিস্ট্যান্সটা ম্যাক্সিমাম রাখতে হবে। অনেক রাখতে হবে, অনেক হাই রাখতে হবে। তার জন্য আমরা এটাকে হাই রাখি। আর এইখানে যদি হাই রাখি তাহলে কি হবে? এখান থেকে কারেন্ট বেরিয়ে যাবে? না স্যার যাবেই না। যাবেই না কারেন্টটা। তাহলে এটাকে আমরা এখানেই ড্রপ হয়ে যাবে সব। তার জন্য এটাকে লো রাখি যাতে সব লোডে যায়। তাহলে যুক্তিটা মনে থাকবে তো? ভাইভাতে ধরে এই কোশ্চেনগুলো ভাইভাতে। The series resonance circuit having 2 ohm inductance L millihenry and capacitance 0.1 microfarad. The value of Q is Q ইকুয়াল টু 1 বাই আর রুট অফ এল বাই সি করে দিলে হয়ে যাবে অঙ্কটা। 50 বেরোবে। Q equals to কি বললে বলো? 1 বাই আর রুট ওভার অফ এল বাই সি। root over of L by C কোয়ালিটি ফ্যাক্টর, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 1 বাই আর মানে এখানে টি 1 বাই আর মানে 2, এল মানে হচ্ছে 1 ইন্টু মিলি হেনরি মানে 10⁻3, তাই না? -3 -6। মিলি বলেছে তো, মাইক্রো হলে ও মিলিতে 3। -3 হবে। হ্যাঁ, আর এটা হবে 10⁻⁻6। এবার এটাকে ক্যালকুলেট করলে যা হবে তাই আনসার। 50 বেরিয়ে যায় 50। ঠিক আছে, যেটা হবে সেটাই। এটা যার কোশ্চেন সে ভুল করে এসছে। In three-phase AC circuit, the sum of all three generated voltage is স্যার 0। একদম ঠিক আছে। থ্রি ফেজ এসি সার্কিট সবসময় ব্যালেন্স থাকে, তাদের যোগফল সেটা ভোল্টেজ হোক বা কারেন্ট অলওয়েজ 0 হবে, মাথায় রাখবে। আমরা যেটা পড়ি সেটা ব্যালেন্স সিস্টেম পড়ি। পাওয়ার সিস্টেম যখন নেক্সট সেমিস্টারে পড়াবো
তখন দেখবে ওখানে আমি আনব্যালেন্স সিস্টেম পড়াবো এবং আনব্যালেন্স সিস্টেমের অনেকগুলো কন্ডিশন হয়, ঠিক আছে? নর্মাল কন্ডিশনে আমরা সব ব্যালেন্স ধরে নিয়ে চলি, পৃথিবীতে কোনো জিনিস ব্যালেন্স নেই, 19-20 থাকবেই, আইডিয়াল কিছু হয় না, বাট আমরা ব্যালেন্স ব্যালেন্স ধরে নিয়ে চলি, ঠিক আছে? তো কারেন্ট হোক বা ভোল্টেজ থ্রি ফেজ সিস্টেমে সাম করলে জিরোই লিখবে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার অকার্ড অ্যাট আ সার্কিট এফিসিয়েন্সি অফ কি হবে? 50%. 50%. একদম। ট্রান্সফরমারের ম্যাক্সিমাম যখন আমরা ইয়ে করি, আরে ওটাকে কি বলে, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, না ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কোন কন্ডিশনে হয় ট্রান্সফরমারের? Iron loss is equal to copper loss. হ্যাঁ, ফিক্সড লস আর ভ্যারিয়েবল লস যখন সমান হয়। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো আর এটা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে। পরে পলিফেজ সিস্টেম দ্য নাম্বার অফ ওয়াট মিটার রিকোয়ার্ড টু মেজার পাওয়ার ইজ ইকুয়াল টু কত? স্যার n-1 of wires হয়ে যাবে ফর এ পলিফেজ, পলিফেজ one less than number of wires. পলিফেজ মানে কি, মানে একের বেশি, তাই না একের কম, কি একের বেশি না? একই বেশি। Poly মানে স্যার অনেক বেশি। হ্যাঁ, একের বেশি। তাহলে পলিফেজ সিস্টেম দ্য নাম্বার অফ ওয়াট মিটার রিকোয়ার্ড টু মেজার পাওয়ার ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ওয়ার্স, ওয়ান লেস দ্যান নাম্বার অফ ওয়ার, নাম্বার অফ ফেজ, নাম্বার অফ নান অফ দ্য অ্যাবভ। One less than number of wires. One less কি than বলতে number of চেয়েছে wires. কোশ্চেনটা? মানে পলিফেজ সার্কিটে কতগুলো ওয়াট মিটার দরকার সেটা আমরা কিভাবে সিলেক্ট করব? n-1 ওয়াট মিটার এতে সিলেক্ট করি, যতগুলো পলিফেজ হবে সেখান থেকে এক কমিয়ে দেবো, সেটাই হচ্ছে আমাদের ফর্মুলা। n-1 বন্ডাল থিওরেম থেকে পাওয়া যায়। ঠিক। 2 ওয়াট মিটার মেথড যখন আমরা পড়েছিলাম, ওইখানে আমরা দেখিয়েছিলাম না যে 3টে ফেজের জন্য আমাদের 2টো ওয়াট মিটার লাগছে, মনে আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ। ওইটাই তো স্যার। চলো নেক্সট। ইন এ 3 ফেজ ডেল্টা কানেকশন কি হবে? লাইন ভোল্টেজ ইকুয়াল টু ফেজ Line ভোল্টেজ। voltage equal to phase voltage. একদম। ইন এ 3 ফেজ ডেল্টা কানেকশন লাইন ভোল্টেজ ইকুয়ালস টু ফেজ ভোল্টেজ। আগের দিন আমি একটা ইউটিউবারকে দেখছি, ইস কি ভুলভাল পড়াচ্ছে, আমি 3 ফেজ সিস্টেম পড়াতে পারছে না, তাই ইউটিউবে এসে কি করে, মানে বিরক্ত লাগে বুঝলে, ভুলভাল পড়াচ্ছে, আজব। চলো দেখো, এ সার্কিট হ্যাভিং neither an EMF source nor any energy source is known as a circuit having neither an EMF source nor any energy source is known as, যে যদি একটা সার্কিটে, ভালো করে কোশ্চেনটা বোঝো তারপর আনসারটা দাও, বলছে কোনো সার্কিটে যদি ইএমএফ সোর্স অথবা এনার্জি সোর্স না থাকে তখন সেই সার্কিটটা আমরা কি বলি? লিনিয়ার সার্কিট, ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল, প্যাসিভ। কি বলবো? স্যার প্যাসিভ। প্যাসিভ, একদম। কোশ্চেন ভালো করে রিড করো। কোনো এনার্জি সোর্স না থাকলে ওটা অ্যাক্টিভ সার্কিট হবে না, ঠিক আছে? প্যাসিভ সার্কিট। প্যাসিভ সার্কিট ইন রিয়ালিটি পসিবল? পসিবল। ট্রানজিয়েন্ট পড়েছো? ট্রানজিয়েন্ট পড়েছো তো? মানে কি হচ্ছে, তোর একটা সার্কিট আছে এরকম ভাবে, এখানে ইন্ডাক্টর আছে, এখানে একটা কোনো লোড, এবার এইভাবে সার্কিটটা আছে। যখন সুইচটা এখান থেকে এখানে কানেক্টেড আছে, অ্যাট দ্যাট টাইম ইনিশিয়াল ফেজে ইন্ডাক্টর কি হবে? চার্জ হবে, চার্জ হবে। একটু পরে যদি আমি এটাকে এখানে করে দিই তখন, না এটাকে এইভাবে কানেক্ট করো, এইখান থেকে এটা দাও, এখান থেকে সুইচটাকে লাগাও। ধরো ইনিশিয়াল ফেজে এরকম আছে, একটু পরে এটা এখানে চলে আসলো, এখান থেকে খুলে গেল, তাহলে তখন এই সার্কিটটা কি হবে? এই সার্কিটে কারেন্ট ফ্লো করবে কিছু টাইমের জন্য। কেন না, ইন্ডাক্টরটা অ্যাজ এ সোর্স হিসাবে কাজ করবে এবং নিজের এনার্জিটাকে এই সার্কিট থ্রু রিলিজ করবে। এই যে প্রসেস, এটা কি পুরোপুরি একটা প্যাসিভ সার্কিট, বাট এটা কিন্তু অন আছে। তুমি এখানে লোডের অ্যাক্রসে ভোল্টেজ পাবে, লং টার্ম পাবে না, শর্ট টার্ম পাবে, বাট পাবে।
ওকে, কেন না ইন্ডাক্টর হচ্ছে একটা, হোয়াট ইজ ইন্ডাক্টর? ইন্ডাক্টর ইজ আ সাবস্টেন্স হুইচ স্টোর দ্য এনার্জি Stored the energy in the form of ম্যাগনেটিক form of ফিল্ড। electric. হ্যাঁ, তার মানে ইন্ডাক্টরের মধ্যে সেই ক্যাপাসিটিটা আছে এনার্জিকে স্টোর করার। তোমাদেরকে ডিসি ট্রানজিয়েন্ট পড়িয়েছি না, তো যাই হোক সোর্সটা ডিসি দিয়ে নিতে। তো ইন্ডাক্টরের মধ্যে সেই প্রপার্টিটা আছে, ও এনার্জি স্টোর করতে পারে, এবং কোনোভাবে যদি আমাদের সাপ্লাই ডিসকানেক্টেড হয়ে যায় তখন ইন্ডাক্টর কি করে, নিজেকে সেই পথে রিলিজ করে, সেই এনার্জিটাকে রিলিজ করে। ওকে, দ্য ইউনিট অফ রিয়াক্টিভ পাওয়ার ইজ কি হবে? kilowatt. Kilovolt reactor. এভার In a delta connected load, the relation between the line voltage and phase voltage is VL is equal to VP. Equal. লাইন Line voltage equal to phase voltage. একই কোশ্চেন দুবার দিয়েছে না, এই কানেকশনটা দেখলাম তো। ট্রানজিয়েন্ট রেসপন্স অ্যানালাইসিস ইজ ডান ফর ড্যাশ সিস্টেম, স্টেবল সিস্টেম, ঠিক আছে। ট্রানজিয়েন্ট রেসপন্সে টাইম রেসপন্সের মানে টাউয়ের ভ্যালু কি হয়? যদি স্যার ওটা আরএল সার্কিট হয়ে থাকে তাহলে এল বাই আর হবে, আর L যদি by আরসি R সার্কিট হয়ে থাকে তাহলে হ্যাঁ। আরসি হবে, আর যদি আরসি সার্কিট হয় আর ইন্টু সি। সি। হোয়াট ইজ টাইম কনস্ট্যান্ট? টাইম কনস্ট্যান্ট কি জিনিস? টাউটাকে টাইম কনস্ট্যান্ট বলি আমরা। টাইম কনস্ট্যান্ট জিনিসটা কি? 62.3% চার্জ হতে একটা সিস্টেমের যে টাইম লাগে, এটা ক্যাপাসিটিভ সিস্টেম হোক। ইনিশিয়ালি রিল্যাক্স কন্ডিশনে যখন 63.2% চার্জ হয় সেটা স্টেডি স্টেট কারেন্টে পরিণত হয়, সেটাকে হ্যাঁ। বলছে আমরা টাইম। এই যে যত টাইম লাগে সেটাকে আমরা বলি টাইম কনস্ট্যান্ট। ওকে, কোনো সার্কিটের টাইম কনস্ট্যান্ট ক্যালকুলেট করার জন্য আমি দেখবে লাস্টে এই 3-4টে কোশ্চেনের মধ্যেই আসবে এখান থেকে বেশি। এইখানে ট্রানজিয়েন্টের লাস্টের দিকে মনে হয় করানো আছে। সবাই চেষ্টা করবে প্রবলেমগুলোকে অ্যাটেন্ড। দেখবে ভালো করে ভিডিও, পারবে। এই যে অঙ্কগুলো করানো আছে, স্যার এটা কাদের পড়িয়েছিলেন? অনেকদিন আগে এগুলো। এই যে 3 নম্বর ভিডিওর এই পার্টটা একটু দেখে নেবে, এখানে টাইম কনস্ট্যান্ট ক্যালকুলেশন, ঠিক আছে। এই অঙ্কগুলো করে যাবে, এগুলো থেকেই পাবে আর কি। স্যার একটা কোয়েশ্চেন আছে, বলবো? বলো। বলছে স্যার আফটার ড্যাশ টাইম কনস্ট্যান্ট দ্য ট্রানজিয়েন্ট পার্ট রিচেস মোর দ্যান 99% অফ দ্য ফাইনাল ভ্যালু। আফটার ড্যাশ টাইম কনস্ট্যান্ট, হ্যাঁ, দ্য ট্রানজিয়েন্ট পার্ট রিচেস মোর দ্যান 99% অফ দ্য ফাইনাল ভ্যালু। ড্যাশ টাইম এই অপশন মানে দিয়েছে কত কিছু? টাইমটা চেয়েছে, অপশন নেই, এটা একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে আছে, 22 সালের কোয়েশ্চেনে পেয়েছিলাম। পারবো না। ঠিক আছে। স্ট্যান্ডার্ড টেস্ট সিগন্যাল ইজ ট্রানজিয়েন্ট রেসপন্সার কি হবে? স্ট্যান্ডার্ড টেস্ট সিগন্যাল ইজ ট্রানজিয়েন্ট রেসপন্সার। স্ট্যান্ডার্ড টেস্ট সিগন্যাল, ইম্পালস সিগন্যাল, র্যাম্প সিগন্যাল, ট্রানজিয়েন্ট রেসপন্সার। এটা এই কার্ভটা কার কার্ভ? সেটা তো কারেন্ট মানে আরএল সার্কিটের কারেন্টটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে তো। এটা হচ্ছে আমাদের চার্জিং কার্ভ না? তো এইখানে তো এরকম এটা র্যাম্প সিগন্যালও হচ্ছে। স্ট্যান্ডার্ড টেন সিগন্যাল স্টেডি স্টেট কন্ডিশন হলে ইউনিট স্টেপ হতো, ঠিক আছে। হবে এটা কোশ্চেনটা কোথাও একটা ভুল আছে, না অপশনে কিছু একটা প্যারাবোলিক ফাংশন হলেও হতো।
The Laplace transform of a signal, u t plus 2 is কি হবে এটা? এই u of t plus 2 আছে না? হ্যাঁ স্যার, u into t plus 2, কি হবে? স্যার e to the power minus 2 by s হবে। হ্যাঁ, e to the power minus 2 by s, ঠিক আছে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যানালাইসিস গিভস কি দেয় এটা? সি সি একটা হবে। ফ্রিকোয়েন্সি ডোমেন দেয় আর টাইম কনস্ট্যান্ট দেয়। Laplace transform analysis time domain response only, frequency domain response only, both A and B. Energy stored in a coil having inductance কি দিয়েছে? 1 হেনরি। তিনটে 1 নাকি? না স্যার, 1 হেনরি। 1 Henry, okay. 1 Henry and the current flow through it 2 ampere is কত হবে? আচ্ছা, e equal to half li square করে দিলে হয়ে যাবে। এনার্জি স্টোরের ফর্মুলা হাফ এল আই স্কয়ার, আর যদি ক্যাপাসিটর থাকে তাহলে কি হবে? হাফ সিভি স্কয়ার। হাফ ইনটু হাফ সিরিজ ঠিক আছে, ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ আর এখানে কারেন্ট, ঠিক আছে, বাকি তো এখানে বসতে পারবে। কন্ডিশন অফ সিমেট্রিক ইন জেড প্যারামিটার কি হবে রিপ্রেজেন্টেশন? কখন সিমেট্রিক? Z11 is equal to Z1 সি একটা হবে মনে হয়। স্যার বি এরটা হবে z11 equal to 11 is equal to 2 হবে। এক্স্যাক্টলি, z11 ইকুয়ালস টু z22। এবিসিডি প্যারামিটারের ক্ষেত্রে সিমেট্রি কখন হয়? a equal to যখন A d is equal to D। a ইকুয়াল টু ডি, এই যে এটা হবে a ইকুয়ালস টু ডি। ওই চার্টটা লিখিয়ে দিয়েছিলাম, ওই চার্টটা পড়ে যাবে, ওখান থেকে দুটো কোশ্চেন কিন্তু আমরা পাবো, ওই শর্ট কোশ্চেন, ঠিক আছে? কখন রেসিপ্রোকাল হয় আর কখন সিমেট্রিক্যাল হয়। চলো নেক্সট। স্যার বলছি যে হাইব্রিড প্যারামিটারটা কি আমাদের সিলেবাসে আছে? সিলেবাসে নেই। স্যার ওটা না পড়লেও হবে তাহলে? হ্যাঁ, না পড়লেও হবে। চলো এরপরে কি হবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেশ অ্যান্ড লুপ, বলো দেখি। স্যার স্মলেস্ট লুপ ইজ ইকুয়াল টু মেশ বলতে পারি। একদম। তাহলে ডিফারেন্স বিটুইন মেশ অ্যান্ড লুপ, দেখো ক নম্বর আছে? 2 নম্বর। তাহলে দুটো আমি পার্থক্য লিখবো ভালো দেখে। তাহলে মেশ আর লুপ। ফার্স্ট হচ্ছে মেশ কি? স্মলেস্ট লুপ ইন আ সার্কিট, একটা সার্কিটের সব থেকে ছোট লুপটাকে আমরা মেশ বলবো। আর লুপ কি? এনি ক্লোজ পাথ, যে কোনো ক্লোজ পাথকে আমরা লুপ বলতে পারি। হয়ে গেল। আরেকটা কি হতে পারে? মেশ অ্যানালাইসিস। যখন আমরা মেশ অ্যানালাইসিস করি তখন কেভিএল করার সময় আমরা লুপ কারেন্ট অ্যাজিউম করি। তাহলে ইন মেশ অ্যানালাইসিস উই অ্যাজিউম দ্য লুপ কারেন্ট, আর লুপ অ্যানালাইসিসে আমরা কি করি? অ্যাজিউম দ্য ব্রাঞ্চ কারেন্ট। নেক্সট হচ্ছে অল মেশ অলসো কল্ড আ লুপ, বাট অল লুপ নট আ। সেই তো তিনটে পার্থক্য হয়ে গেল। আরও একটা বলা যায়, ইন মেশ অ্যানালাইসিস দ্য কারেন্ট ডাইরেকশন ইন দ্য অল মেশ আর ইন সেম ডাইরেকশন। আমরা যখন মেশ অ্যানালাইসিস করছি প্রত্যেকটা লুপে কারেন্ট ডাইরেকশন সেম দিকে অ্যাজিউম করতে হবে। ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ। বাট লুপ অ্যানালাইসিসে তুমি যেদিকে ইচ্ছা কারেন্ট ডাইরেকশন নাও, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? চলো নেক্সট। স্যার লাস্টেরটা আরেকবার বলুন। লাস্টেরটা ভালো করে শুনে নাও, রেকর্ড তো হচ্ছেই। লাস্টেরটা হচ্ছে মেশ অ্যানালাইসিসে আমরা কারেন্ট ডাইরেকশন যতগুলোই মেশ থাক না কেন, একের বেশি যতগুলোই মেশ থাক না কেন, পার্টিকুলার একটা ডাইরেকশানেই কারেন্ট ডাইরেকশন অ্যাজিউম করি, একটা ডাইরেকশানে। ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ।
But in loop analysis, current direction assume any of the direction, clockwise or anti-clockwise. বুঝতে পেরেছো? ওকে স্যার। Find the current in each branch of the following circuit using nodal analysis. Find the current in the each branch of the following circuit using nodal analysis. প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলেছে। তাহলে কি করে বের করব? যে কোনো একটা ব্রাঞ্চের কারেন্টকে ধরে নিলাম, ধরলাম এটা আমাদের ভি, নোড ভি। এবার প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলেছে নোডাল অ্যানালাইসিস দিয়ে। বলো কি করে করবে? স্যার এখানে উপর সবগুলোকে নিয়ে একটা নোট বানিয়ে নেবো উপরে। হ্যাঁ, এই তো আমি এটাকে ভি নোড ধরলাম। কারেন্ট সোর্স সব থেকে কারেন্ট লিড করছে। স্যার সোর্স ট্রান্সফরমেশন করলে? সোর্স ট্রান্সফরমেশন এখানে করতে বলেনি তো, এটা একটাই নোড। ভালো করে দেখো, এই সার্কিটটাকে আমরা এই নোড, এটা তো কোনো প্যারালাল সার্কিট না, এখানে তো কিছু নেই আর। এই পুরো সার্কিটে একটাই নোড আছে। দেখো তো এই ছবিটা আর ওই ছবিটা এক না আলাদা? সেম সার্কিট তো? হ্যাঁ স্যার। তার মানে কটা নোড? একটাই তো নোড আছে এখানে, আর তো নোডই নেই। তুমি ধরবে কি করে? এই ধরনের অঙ্ক করিয়েছি। ডাইরেক্ট KVL অ্যাপ্লাই করা যাবে তো? হ্যাঁ, হ্যাঁ স্যার, এরকম অঙ্ক ক্লাসে direct- করানো হয়েছে একটা। এরকম অঙ্ক একটা ক্লাসে করানো হয়েছে, বললাম না আমি। তো এই যে এখানকার ভি ধরেছি, এবার কেসিএল আমি এখানে ফেলতে পারবো না, আমাকে এখানে নোডালি করতে হবে। এবার কেসিএলটা অ্যাকচুয়ালি নোডালি, বা নোডাল অ্যাকচুয়ালি কেসিএলই। তাহলে এখানকার ভোল্টেজ ভি ধরেছি, তাহলে আমরা কি করতে পারি? আমরা যখন নোডাল অ্যানালাইসিস করি, যে নোডের ভোল্টেজটা অ্যাজিউম করি সেটা কি ধরি? হায়ার পোটেনশিয়াল না লোয়ার পোটেনশিয়াল? হায়ার হায়ার পোটেনশিয়াল। তাহলে এইখান থেকে সবগুলো কারেন্ট এইভাবে বেরোচ্ছে, খুব ভালো কথা। আর বাকি কারেন্ট দুটো এখানে, এর যা ডাইরেকশন আছে এরা আলাদা ব্যাপার। আমরা আগে যেগুলো ডাইরেকশন নেই সেগুলো আগে লিখে নিচ্ছি। তাহলে V/5 প্লাস V/2 প্লাস V/4, ঠিক আছে। এবার এই কারেন্টটাও বেরোচ্ছে, তাহলে প্লাস 10 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 2, ঠিক আছে ইকুয়েশন? বলো। হ্যাঁ স্যার। ব্যাস, এবার এটাকে সলভ করলে এখান থেকে ভোল্টেজ বেরিয়ে গেল। তাহলে ভোল্টেজ ধরো এখান থেকে বেরিয়ে গেল, চলো বের করে নিই। তাহলে এখান থেকে এই 10টাকে যদি আমি এই দিকে নিয়ে চলে যাই, না 10 থাক, এটার কেস ইয়ে করলে কত হচ্ছে? 20। তাহলে 4 4 ভোল্ট, 10 ভোল্ট, 5 ভোল্ট, আর এটা 20 দিয়ে এটাকে গুণ করলে 20 ইন্টু 10 200 না? 2 4, এটা 40 হয়ে গেল। 5 15 আর 4 19। 40 মাইনাস 200, তাহলে ভোল্টেজ কত হচ্ছে? -160। 160/19, তা আমার এখানকার ভোল্টেজ বেরিয়ে গেল। আবার আমাকে এখন বলেছে কারেন্ট বের করতে। তাহলে এই যে ব্রাঞ্চ 5 ওহম, এখানকার কারেন্ট কি হবে? ধরে নাও আমি কারেন্ট ধরে নিলাম I1, তাহলে I1 ইকুয়ালস টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স 5। এই যে ভোল্টেজের ভ্যালু যা হবে ক্যালকুলেটর করে আনবে, তাহলে হয়ে গেল, বেরিয়ে গেল। পারবে তো? স্যার লাস্টটা আরেকবার বলুন। লাস্টে কোনটা? এটা I1টা? হ্যাঁ স্যার। এবার দেখো, এই যে এই ব্রাঞ্চের কারেন্টটার একটা ভ্যালু ধরে নাও তুমি, যা হোক আমি ধরে নিলাম I1, এটা I2, এটা I3। তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট যদি I1 হয়, তাহলে I1 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এই পুরো ব্রাঞ্চের ভোল্টেজ কত? V, আর রেজিস্ট্যান্স কত? 5, তাহলে ভোল্টেজ বাই 5 করলাম। এই পুরো ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, এই পুরো ব্রাঞ্চের ভোল্টেজ V কেন হলো? কারণ একটা নোড আছে আর হায়ার পটেনশিয়ালে ভি হলে, আর হচ্ছে লোয়ারটা হচ্ছে 0 হবে। লোহারটা 0 আছে, গুড, একদম এটা মনে রেখেছো, তার জন্য থ্যাংক ইউ। তো আমরা কি জানি ইয়েতে কি হয়?
হ্যাঁ, আমরা কি জানি কি যে যখন নোড ভোল্টেজ হচ্ছে নোড পয়েন্ট টু গ্রাউন্ড ভোল্টেজ, তাহলে এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজকে নোড ভোল্টেজ বলে। তাহলে এইখান থেকে এইদিকে গ্রাউন্ড, এটা আমি গ্রাউন্ড পেয়ে গেছি, তাহলে এটাকেই নোড ভোল্টেজ বলতে পারি। এখানে আর কোনো ভোল্টেজ সোর্স নেই, ঠিক আছে। চলো নেক্সট। তাহলে এবার এইভাবে আমরা কি I1, তাহলে I2 কি করে বেরোবে, ভোল্টেজ বাই 2, I3 কি করে বেরোবে, ভোল্টেজ বাই 4। প্রত্যেকটা ব্রাঞ্চের একটা করে নাম ধরে নিলে দিয়ে বের করে নিলে। চলো নেক্সট। স্টেট সুপারপজিশন থিওরাম, বলো। বই থেকে দেখে নেবে সুপারপজিশন থিওরাম, যদি ভুলে যাও অন্তত এই কথাটা লিখে আসবে, নাম্বার দিবে, 2 নম্বর দেবে যে সুপারপজিশন থিওরাম অ্যাপ্লিকেবল ইন লিনিয়ার অ্যান্ড বাইল্যাটারাল নেটওয়ার্ক, এবং এটা কি হয় না মোর দ্যান ওয়ান সোর্স নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা সুপারপজিশন ইমপ্লিমেন্টেশন করি। আর বই থেকে ভালো করে মুখস্থ করে যাওয়াটা বেটার। 3টে স্টেটমেন্ট আমি তোমাদেরকে মুখস্থ করতে বলছি, একটা সুপারপজিশন, একটা নর্টন, একটা থেভনিন। প্রত্যেকটা বইতেই আছে, এই চক্রবর্তীর বইতেও আছে। মুখস্থ করলে 2 নম্বর পাবে। চলো নেক্সট। ফাইন্ড দ্য ভ্যালু অফ RA, RB, RC ইন দ্য ফলোয়িং স্টার সার্কিট। কি হবে বলো? RA, RB, RC তোমাদের শর্টকাট শিখিয়েছি আমি। স্যার এখানে তো সব কটা রেজিস্ট্যান্স তো সেম নেই, তার ডেল্টা থেকে স্টার করলে ফর্মুলা ওয়াইজ। ফর্মুলা ওয়াইজই তো করতে হবে। ফর্মুলা ওয়াইজ কি, এই তো এইটা আমার স্টার, তাহলে ডেল্টা থেকে স্টারে যাওয়ার ফর্মুলা কি, এই দুই দিকের রেজিস্ট্যান্স দেখতে হয় এবং এর তিনটের যোগ, বাই তিনটের যোগ। তাহলে কি করতে হয় বলো? ধরো এই রেজিস্ট্যান্সটার নাম কি RA, তাহলে RA ইকুয়ালস টু আমি কি লিখবো, R1 R3 বাই 3টের যোগফল। R1 R3 বাই 3টের যোগফল। গুড। এবার ভ্যালুগুলো বসাও, যাই ভ্যালু দেখ বসিয়ে ক্যালকুলেটরে মারলি না আনসার চলে আসে, তাই না? ভ্যালু যাই দেখ, আমার ফর্মুলা আমি তোমাদেরকে শর্টকাট সব শিখিয়ে দিয়েছি। যদি স্টার থেকে এখান থেকে এখানে যেতে হতো তাহলে কি করতে হয়, তাহলে এইখানে ডটেড লাইন ধরবো আমরা, এখানে ডটেড লাইন ধরলাম, তাহলে ধরে নাও এটা আমাদের R3 বলেছে ওরা, এটা R3। তাহলে সেক্ষেত্রে আমরা R3 যদি বের করতে চাই প্রসেস কি, RX RY প্লাস RB বাই হচ্ছে R প্লাস। এর ঠিক উল্টো দিকের রেজিস্ট্যান্স কি, অপোজিটটা বাই সবগুলোর গুণ। এর উল্টো দিকের রেজিস্ট্যান্স কি, RC নিচে By না 2. উপরে, নিচে না উপরে বলো, নিচে। নিচে ধরো, নিচে। আর উপরে R1 R2 প্লাস R2 R3 প্লাস R2 R3 প্লাস R3 R1, তাই না? যদি এইখানকারটা বের করতে হয় তাহলে এখানে দাঁড়িয়ে সোজা তাকাবো, এই যে এটা, তাহলে এই ভ্যালুটা নিচে বসবে, এই ভ্যালুটা নিচে বসবে, এবং ইয়েতে যোগফল, মানে এটা RA RB দিয়ে করেছে, সরি, তাহলে এটা RAটা নিচে বসবে এবং উপরে RA RB প্লাস RB RC প্লাস RC RA, ঠিক আছে তো? একবার দেখে নেবে ঘরে। সার্কিট থিওরি হুবহু যে সাজেশন মিলবে এরকম কোনো ব্যাপার নেই, পড়লে হবে নালে হবে না। আমি আমার কিন্তু 2024-এর কোশ্চেনটা থেকে একটু ভয় লাগে বেশি। আরে কোনো ব্যাপার না, পড়লে সব পারবে। ফাইন্ড আউট দ্য কোয়ালিটি ফ্যাক্টর অফ আ সিরিজ রেজোনেন্স সার্কিট। সার্কিট থিওরি এবার ওরকম মানে কঠিন আশা করি হবে না। দ্য ফাইন্ড আউট দ্য কোয়ালিটি ফ্যাক্টর অফ আ সিরিজ রেজোনেন্স সার্কিট। কোয়ালিটি ফ্যাক্টর অফ সিরিজ রেজোনেন্স সার্কিট কি হবে? 1/R ইন্টু √L/C। বা ফাইন্ড আউট করতে বলেছে, তাহলে কি করে করব? কোয়ালিটি ফ্যাক্টর ফাইন্ড আউটের ফর্মুলাটা আমি 2 পাই ইন্টু কি ছিল, Maximum energy stored in circuit by maximum energy stored in ম্যাক্সিমাম এনার্জি ডিসিপিয়েশন নিচেরটা। হ্যাঁ স্যার dissipation। হ্যাঁ, ফর্মুলা এবার ওখান থেকে ডেরিভেশন করানো আছে, দেখে নেবে।
নেক্সট স্যার এমনি কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর বাই অ্যাপ্লাইড ভোল্টেজ, সেই ফর্মুলা ইউজ তো করলে আমরা পেয়ে যাবো, হ্যাঁ মানে ওমেগা জিরো এল বাই আর বা ওমেগা জিরো 1/ওমেগা জিরো সি আর, সেটা পেয়ে যাবো। সেখান থেকে 1/আর রুট ওভার অফ এল বাই সি, সেটাও প্রমাণ করতে পারবো। হ্যাঁ তাও হবে। দেন ফাইন্ড দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ফর এ আরএলসি সার্কিট। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে ওমেগা জিরো বের করতে বলেছে। ওকে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি F0। F0 তো F0 ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার অফ এল বাই এল হ্যাঁ সি। ঠিক আছে ঠিক আছে, তাই করে দেবে। তাহলে এটা বের করতে বলেছে, এটাই করে দেবে। ওমেগা জিরো আমাদের 1/LC রুট ওভার অফ এলসি আসে। এবার ওই ওমেগা জিরোটাকে আমরা কি লিখি, 2πf, তাই না? 2πটাকে শুধু নামিয়ে দেবে, একই ব্যাপার। স্যার এক্স এর ইকুয়াল টু এক্স করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা করো। A balanced delta connected load consisting of a 3 coil drawn ampere to power vector and eto voltage in 3-phase supply. If the coil are reconnected in star across the same supply, find the line current and total power consumed. কি হবে বলো? স্যার ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আইএল ইকুয়াল টু √3 টাইমস অফ আই ফেজ, সেখানে স্যার এখানে লাইন কারেন্টটা স্টারে বলেছে, তো সেটা আমরা এখান থেকে পেয়ে যাবো ওইভাবে। আগে জেডটা বার করতে হবে তো। কোশ্চেনটা কি বলেছে? ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোড কনসিস্টিং অফ 3 কয়েল। ওকে, 3টে কয়েল আছে, ড্রন এত অ্যাম্পিয়ার অ্যাট এত পাওয়ার ফ্যাক্টর ফ্রম দ্য এত ভোল্টেজ সাপ্লাই। ইফ দ্য কয়েল আর রিকানেক্টেড ইন স্টার অ্যাক্রস দ্য সেম সাপ্লাই, ফাইন্ড দ্য লাইন কারেন্ট অ্যান্ড টোটাল পাওয়ার কনজিউম। এই অঙ্কও করানো আছে এরকম টাইপের। তাই কি বলেছে, প্রথমে আগে ডেল্টা কানেক্টেড ছিল, তখন এত তোমার অ্যাম্পিয়ার কারেন্ট নিত 10√3 এবং পাওয়ার ফ্যাক্টর ছিল তোমার 0.5 সাপ্লাই ছিল 100 ভোল্ট। বলছে সেম সাপ্লাই যদি রাখি এবং এটাকে যদি স্টার কানেকশন দিই, তাহলে ফাইন্ড দ্য লাইন কারেন্ট অ্যান্ড টোটাল পাওয়ার কনজিউমড। তাহলে ডেল্টা, এবার ডেল্টা থেকে আমরা স্টারে আসছি, তাই তো? তাহলে এখানে স্টার অ্যাক্রস দ্য সেম সাপ্লাই, তাহলে স্টার কানেকশনের ক্ষেত্রে আমাদের কারেন্টের ফর্মুলা কি? IL is equal to IPH. হ্যাঁ, IL ইকুয়ালস টু আই ফেজ, তাই না? লাইন কারেন্ট ইকুয়ালস টু ফেজ কারেন্ট। তাহলে এবার অঙ্কটা করবে কি করে বলো? ওই পাওয়ারের ফর্মুলাতে দিলেই তো হয়ে যাবে। পাওয়ারের ফর্মুলাতে গেলেই হয়ে যাবে, হ্যাঁ তাও হবে। ভোল্টেজ স্যার ইকুয়ালস, এখন ভি ফেজটা বার করে নিতে হবে মনে হয়। প্রথমে এরকম ছিল, দেখো ডেল্টা ছিল, ফার্স্টে লাইন ভোল্টেজটাকে ফেজে কনভার্ট করতে হবে আই থিঙ্ক। ভি ফেজটা স্যার বার করে নিতে হবে ভিএল বাই √3 দিয়ে। ফেজ এরকম ডেল্টা ছিল, ঠিক আছে? এখানে একটা সাপ্লাই ভোল্টেজ বলে দিয়েছে এত ভোল্ট। এবার কোনটা বের করতে হবে আমাকে, ঠিক বুঝলাম না, আরেকবার বলো। আগে ইম্পিডেন্সটা বার করলেই তো হয়ে যাবে, দিয়ে দেন ভি ফেজের যে বার করে ইম্পিডেন্সটা বার করতে হবে। হ্যাঁ তাও হবে, ইম্পিডেন্সটা বের করলেই হয়ে গেল একদম, তাহলে আরো বেটার হবে। তাহলে জেড ইকুয়ালস টু ভোল্টেজ বাই ভি ফেজ বাই আই ফেজ। ভি ফেজ বাই আই ফেজ। তাহলে স্যার আই ফেজটা বের করতে হবে। ভোল্টেজ বাই কারেন্ট করলে জেড বেরিয়ে যাবে না? লাইন ভোল্টেজ আর লাইন কারেন্ট দেওয়া আছে, কিন্তু আমার তো স্টারের ক্ষেত্রে তো উল্টো লাগে, কারণ ডেল্টাতে তো যেটা আইএল সেটা তো স্টারে সেটা নয়। তো এটা স্যার জেড ফেজ বের আছে। জেড ফেজ বলতে ওই ভি ফেজ বাই আই ফেজ। হ্যাঁ, এবার এখানে কি দেয়া আছে? ডেল্টা কানেক্টেড লোড কনসিস্টেন্ট কয়েল অন এত পাওয়ার ফ্যাক্টর, লাইন কারেন্ট টোটাল পাওয়ার। ডেল্টার ক্ষেত্রে আইএলটা দেওয়া আছে, আই ফেজটা আমার দেওয়া নেই। ডেল্টার ক্ষেত্রে
আই ফেজ দেয়া নেই, এখানে আই এল দেয়া আছে। মানে আপনি স্যার বলেছিলেন যেটা কিছু যদি না বলা থাকে তাহলে সেটা লাইন হ্যাঁ, ধরে লাইন নেবো, লাইন লাইন কারেন্ট একদম বা লাইন একদম। ভোল্টেজ। হুম হুম হুম। ডেল্টার ক্ষেত্রে আমাদের লাগবে কি? না না, এইখানে কোশ্চেনটা দাঁড়াও 1 মিনিট। ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোড কনসিস্টিং অফ 3 কয়েল run এত অ্যাম্পিয়ার at এত পাওয়ার ফ্যাক্টর ফ্রম দ্য এত সাপ্লাই। The coil are reconnected in across supply. The line current and total power consumed. Total power consumed P equals to root 3 VIL, তাই না? পাওয়ার ডেল্টা হোক বা তোমার স্টার হোক, দুটোর ক্ষেত্রেই সেম হয়। তাহলে এবার স্টার কানেকশনের ক্ষেত্রে এখানে আমাদের স্টার কানেকশনের ক্ষেত্রে ভিএল আমাদের কত হবে? এখানে যা ভোল্টেজ দেয়া আছে এই ভোল্টেজটাই কি আমাদের ডেল্টা কানেকশনের ক্ষেত্রে সেম হবে? না স্যার, ভিএল ইকুয়াল টু রুট 3 টাইমস অফ ভিপেজ হয়। হ্যাঁ, করে হবে। স্যার প্রথমে আইপি বের করে নিয়ে তো জেড পিস দিলে বেরিয়ে যাবে। ডাইরেক্ট এই ভ্যালুটা বসালে তো হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আরে পাওয়ার তো দুটো সার্কিটেরই সেমই আসবে, তাই না? সে ডেল্টা হোক বা স্টার, পাওয়ার সেম হবে না? স্যার পাওয়ার ডেল্টার থেকে পাওয়ার পাওয়ার 3 হাফ গুণ হয়ে বেশি যায়। হয়, স্টারের থেকে তো 3 গুণ বেশি হয়। রেজিস্ট্যান্স বেশি হয়, পাওয়ার পাওয়ার স্যার পাওয়ার পাওয়ার 3 গুণ বেশি হয়। পাওয়ারের ফর্মুলাটা দেখো, সে স্টারের থেকে তো ডেল্টা 3 গুণ বেশি। 3 গুণ বেশি হয়। স্যার ডেল্টায় 3টে লাইন আর স্যার স্টারে 4টে লাইন নিউট্রাল এসে আছে, তাহলে সেখানে স্যার একটু তো কমবে স্টারেতে। স্যার আপনি লিখেছিলেন পাওয়ার স্টারের আর ডেল্টা দুটোতেই সেম হয়। তো চাপে পড়ে গেলাম তো। কি বলছো স্যার ভালো করে ভেবে স্যার বলো। একটা কনফিউশন আছে জাস্ট। বলো। স্যার বলছিলাম, দেখুন স্যার বলেছে 100 ভোল্ট কানেক্টেড টু ডেল্টা। আমার জাস্ট একটাই কনফিউশন, বাদ বাকি সব ঠিক আছে। হ্যাঁ, আই থিঙ্ক 100টাকে √3 দিয়ে গুণ করে না 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 হবে না ওটা, না, সরি সরি আমাকে একটা কথা বলো, তোমরা কনফিউশন পড়ে যাচ্ছ। ডেল্টা পাওয়ার তো সেমই থাকবে, স্টার হোক বা ডেল্টা, রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, আমাদের লোডের ভ্যালু চেঞ্জ হয়। দেখো তোমরা পাওয়ারের ক্ষেত্রে √3 VL IL cos phi, ঠিক আছে? দিস ইজ দ্য ফর্মুলা। এইটা হচ্ছে লাইন ভোল্টেজের ফর্মুলা, আর পাওয়ার হচ্ছে 3 ইন্টু ভিপি আইপি cos phi, ঠিক আছে? তো এখানে যখন তোমাকে কোনো অ্যাঙ্গেলের কোনো পাওয়ার ফ্যাক্টর বলে দিয়েছে, তাহলে এখানে cos phi একটা লিখে দাও, মিটে গেল। cos phi এত, তাহলে এইখানকার পাওয়ার ডেল্টা হোক বা স্টার, পাওয়ার 3 ফেজ তো 3 ফেজই হবে, দুটোতেই সেম পাওয়ার তো ডিফারেন্স হয় না, ঠিক আছে? এবার আমরা কেন ডেল্টা ইউজ করি ইনস্টেড অফ মানে স্টার? কারণ ডেল্টাতে লসেস কম হয়। কেন লসেস কম হয়? কারণ ডেল্টা কানেকশানে একখানা তার কম থাকে, সেম পাওয়ার ফ্লো করতে পারে। ডেল্টা কানেকশানও যা পাওয়ার যাবে, স্টার কানেকশানও সেম পাওয়ার যাবে। কিন্তু আমরা ডেল্টা কেন নেব? তার কারণ একটা তার কম লাগছে, খরচা কম, এবং একটা তার কম লাগার জন্য পাওয়ার লসেসও কম হচ্ছে। কথাটা বুঝেছো? পাওয়ার কোনোদিনও ডিফারেন্স হয় না, এটা স্টার হোক বা ডেল্টা। এবার ডিফারেন্সটা হয় কোথায়? ডিফারেন্সটা হয় ভোল্টেজে, ঠিক আছে? তাহলে এই যে পাওয়ারটা, এটা ইন্টু 0.5 করলে, তাহলে এটা 0.5 মানে 1/2, তাহলে এটা 3 ইন্টু 3 মানে 3, এটা 2 দিয়ে কাটলে 5, তাহলে হয়ে গেল 500, 3 5-এ এটা 1500 ওয়াট, এত পাওয়ার, ঠিক আছে? টোটাল পাওয়ার। এবার ফাইন্ড দ্য লাইন কারেন্ট বের করতে বলে, তাহলে আমি ডেল্টাটা জানি, আমাকে স্টারের লাইন কারেন্ট বের করতে, ঠিক আছে? এবার স্টার আর ডেল্টার মধ্যে কারেন্টের সম্পর্ক কিছু আছে? এরকম তো কিছু জানি না স্যার।
না? তাহলে কি করে করবে অঙ্কটা? মেন জিনিস বেরিয়ে গেছে, পাওয়ার বেরিয়ে গেছে। তাহলে এই যে পাওয়ার যেটা বেরোলো, এটা কার জন্য বেরোলো? টোটাল পাওয়ার, তার কানেকশনের জন্যও বেরোলো। তাহলে এই পাওয়ারটা ডেল্টাতেও যা হবে স্টারেও তা হবে। বোঝা গেছে পাওয়ার? তাহলে এবার পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই। এবার সেম বলছে কি ভোল্টেজ আছে, তাহলে পাওয়ার কত বেরিয়েছে? 1500। ভোল্টেজ সেম আছে, স্টার হোক বা ডেল্টা। তাহলে এইখানে যে কারেন্টটা বেরোচ্ছে স্টারের ক্ষেত্রে এটা ইনিশিয়ালি লাইন কারেন্ট বেরোবে, এটা কাটলে 15 অ্যাম্পিয়ার। এটা কি লাইন কারেন্টই চেয়েছে। যদি ফেজ কারেন্ট বলতো তখন আমরা লাইন কারেন্ট ইকুয়ালস টু √3 অফ আইপি, এখান থেকে √3 দিয়ে ভাগ করে। বোঝা গেল অঙ্কটা? স্যার লাস্টের ইকুয়েশনটা একটু বলুন স্যার, ওই পি ইজ ইকুয়াল টু ভি। পি ইকুয়ালস টু ভিআই, নর্মাল পাওয়ারের ফর্মুলা, ডেলিভার্ড পাওয়ারের ফর্মুলা, এটা দিয়ে করে দিলাম। এবার থ্রি ফেজের ক্ষেত্রে এটা কি এইখানে টোটাল পাওয়ার। এবার আমরা কি ফাইন্ড দ্য লাইন কারেন্ট, লাইন কারেন্ট বের করতে বলেছে। তো কি স্যার ঠিক বুঝতে পারলাম না, আরেকবার প্রথম থেকে বললে ভালো হতো। ঠিক আছে। এবার এখানে থ্রি ফেজ সাপ্লাই কত ছিল রাখছি না, এটা 100 ভোল্ট, তাই তো? এখানে কারেন্ট কত যাচ্ছে? এটা কি কারেন্ট দিয়েছে? লাইন কারেন্ট। হ্যাঁ, 10⁻³ 10√3, আর পাওয়ার ফ্যাক্টর বলে দিয়েছে 0.5। ওকে, পাওয়ার ফ্যাক্টর। আমি কি বললাম? আমি যদি এই ডেল্টাটাকে স্টারে কনভার্ট করি তবুও আমাদের পাওয়ার কনজাম্পশন সবসময় সেমই থাকবে। ইট ক্লিয়ার? ডেলিভার্ড পাওয়ার হোক বা রিসিভিং পাওয়ার হোক, যাই পাওয়ার হোক না, তাহলে পাওয়ার কনজাম্পশন সেমই থাকবে। তাহলে এর ক্ষেত্রেও যা পাওয়ার হবে, এই সার্কিটটাকে যখন আমি স্টারে নিয়ে যাব, এই যে পয়েন্টগুলোই তো যুক্ত করছো, আর তো কিছু করোনি। তাহলে এইখানেও সাপ্লাই ওরা বলেছে কত না 100, সেম সাপ্লাই সঙ্গে। তাহলে এইখানকার পাওয়ার আর এখানকার পাওয়ার সেমই হবে। তাহলে এখানকার পাওয়ার বের করা মানেই এখানকার পাওয়ার। তাহলে কত হবে? পাওয়ার ইকুয়ালস টু √3 VLIL cos phi। √3 VL কত? সাপ্লাই 100, এবার কারেন্ট কত? 10√3, 0.5। এবার √3 গুণ করলে 3.5, 10 দিয়ে কাটলে 5, তাহলে 3 5 ওয়াট। তাহলে এই যে পাওয়ারটা বেরোলো, এই যে থ্রি ফেজ পাওয়ারটা বেরোলো, এটা কোথাকার পাওয়ার? ডেল্টা। ডেল্টার পাওয়ার মানেই স্টারের পাওয়ার। পাওয়ার সেম হয় অলওয়েজ আর কি। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। এবার কি চেয়েছে তোমার কাছ থেকে? এবার বলেছে এখানকার কারেন্ট তাই না? এবার লাইন কারেন্ট বের করবে কি করে? সাপ্লাই ভোল্টেজ তো সেম আছে, I is equal to V/R, V/R পাওয়ার মানে Z।
ভি বাই জেড ইম্পিডেন্স। এবার এখানে জেড তো কিছু বলেনি, ওরা তো খালি কয়েল বলেছে, কয়েল বা রেজিস্ট্যান্স কিছু, কয়েল, এই তো কয়েল বলেছে, ঠিক আছে। এবার তোমার কাছে তো এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো নেই, তাহলে কি করে করবে? এই ফর্মুলাই লাগাতে পারো, বা আমি যেটা করলাম অ্যাপারেন্ট পাওয়ার দিয়েও করতে পারি, ভি ইকুয়ালস টু ভিআই, ঠিক আছে। এই আই, এখান থেকে আমাদের আই বেরিয়ে আসতে পারে, পাওয়ার বা ভোল্টেজ। আর অ্যাপারেন্ট পাওয়ারের ক্ষেত্রে এটা কি হয়, পি ইকুয়ালস টু, কাজ কর, অ্যাপারেন্ট পাওয়ার ফর্মুলা তো √3 এল আই এল। আর এখানে আমাদের বেরিয়েছে অ্যাক্টিভ, একটা সমস্যা কারেন্ট পাওয়ার ফর্মুলাটা। নাহলে এখানকার তুমি কারেন্টটা বের করবে কি করে? তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লোড ক্যালকুলেট করতে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লোড ক্যালকুলেট করতে হবে, যে এইখানকার লোড কত, যে এইখান থেকে ভোল্টেজ ইন্টু কারেন্ট করে এখানকার লোড, এখানে লোড, তিনটে লোড ক্যালকুলেট করে আবার এখানে দিয়ে সেটা দিয়ে বের করতে। এখানকার লোড ক্যালকুলেট করে করতে পারো, দেখো লোড। এবার না, এখানে খুব সীমিত ইনফরমেশন বলেই সমস্যা, লোড ক্যালকুলেট করলে বড় হয়ে যাবে। এখানকার কারেন্ট যাচ্ছে এত, তাহলে এখানকার ফেজ কারেন্ট বের করতে হবে আগে, এখানকার ফেজ কারেন্ট আইপি, তাহলে ফেজ কারেন্ট কত হবে এখান থেকে, 10√3 বাই √3, 10 অ্যাম্পিয়ার। তাহলে এখানকার রেজিস্ট্যান্স কত হবে বলো, R1, ভোল্টেজ দেয়া আছে 100 বাই, প্রত্যেকটা ফেজে তো সেম ভোল্টেজই আসবে, 10 হবে। তাহলে এগুলো কত করে হবে, এগুলো যদি 3 করে, এটা 3 দিয়ে ভাগ হয়ে যাবে, তাই না? আরে কি হয় গো, ব্যালেন্স সিস্টেম থাকলে 10/3, 10/3, 10/3, তাই তো নাকি? তাহলে এবার তুমি এখানকার ভোল্টেজ পেয়ে গেছো, এই যে সাপ্লাই ভোল্টেজটা, এই যে সেম ভোল্টেজের সঙ্গে যখন কানেক্ট করা হচ্ছে, এই ভোল্টেজটা কি ফেজ টু নিউট্রাল ভোল্টেজ না ফেজ টু ফেজ ভোল্টেজ বলো? ডেল্টার ক্ষেত্রে কি ছিল, ফেস টু ফেস, ঠিক কি না? ফেস টু ফেস ছিল ডেল্টার ক্ষেত্রে, হ্যাঁ স্যার। নিউট্রাল তো নেই ডেল্টাতে। তাহলে এইখানে যদি সেম ভাবে কানেক্ট করা হয়, এই যে এখানে কি বলেছে, ইফ দ্য কয়েল আর রিকানেক্টেড ইন স্টার অ্যাক্রস দ্য সেম সাপ্লাই, ফাইন্ড দ্য লাইন অ্যান্ড টোটাল পাওয়ার কনজিউম। তাহলে আমি ধরে নিলাম তাহলে এটা লাইন কারেন্টের সঙ্গে, তাহলে এটা দুটো ফেজের মাঝখানেই কানেক্টেড হয়েছে, খুব ভালো কথা। তাহলে এটা যদি লাইন ভোল্টেজ হয়, তাহলে এইখানকার ফেজ মানে তোমার কি হবে, লাইন ভোল্টেজ দিয়ে তুমি এটাকে বের করে তো খুব একটা লাভ হবে না। আমরা এখানকার রেজিস্ট্যান্স জেনেছি, এখানকার কারেন্ট জানতে হবে। তাহলে লাইন কারেন্ট বের করার জন্য, ফেজ কারেন্ট বের করার জন্য ফেজ ভোল্টেজ বাই ফেজ ভোল্টেজ কত হবে, P equals to 100 by √3, 100 by √3 by √3
10 অ্যাম্পিয়ার কারেন্টটা, এটা 10 অ্যাম্পিয়ার। বুঝলে কি করলাম? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? পাওয়ার সেম হয় দুটোর। এবার এখানকার পাওয়ার সেম হওয়ার জন্য এইখান থেকে যে লাইন কারেন্টটা যাচ্ছে, এই লাইন কারেন্টটা যখন এটা ফেজ কারেন্ট হচ্ছে তখন এর ভ্যালু কত হচ্ছে? 10 অ্যাম্পিয়ার ভিপি। 10 অ্যাম্পিয়ার হওয়ার জন্য এখানকার রেজিস্ট্যান্স আমরা ইজিলি বের করতে পারছি। এখানে আমাদের ভোল্টেজ কত দেয়া আছে? 100 ভোল্ট। তাহলে ভোল্টেজ যদি 100 ভোল্ট হয়, এখান থেকে কারেন্ট কত আসছে? 10 অ্যাম্পিয়ার। তাহলে রেজিস্ট্যান্স 10/10 10 ওহম। এবার এই ভোল্টেজ সাপ্লাইটাই এখানে কানেক্টেড আছে। যখন এখানে কানেক্টেড আছে তাহলে এইটা তো দুটো লাইনের মাঝখানে কানেক্টেড আছে, তাহলে ফেজ ভোল্টেজ কত হবে? 100/√3 ফেজ ভোল্টেজ। তাহলে আমি ফেজ ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে ফেজ এখানকার আমি কারেন্টটা আইপি বের করতে পারবো না এখানকার রেজিস্ট্যান্স জানা থাকলে। তাহলে আইপি ইকুয়ালস টু ফেজ ভোল্টেজ বাই 10/√3। এবার ভিপি আমরা কি করে বের করি? এই যে 100/√3, এখানে 100/√3 10/√3, 3√3 কাটলো, এটা স্টার কানেকশনের ক্ষেত্রে আইপি ইকুয়ালস টু আইএল। বুঝলে? স্যার এটা 10/3 হবে। 10 ও এখানে 10 এটা 3 হবে তাই না? আর একটু ক্যালকুলেশন শরীরটা খারাপ না। 100/√3 এটা 10/3, তাহলে এখানে 10/√3 ইন্টু 30/√3 আসবে। 30/√3 করলে এবার ক্যালকুলেটরে করে দেখতে হবে। √3 ভ্যালু 17.32 হ্যাঁ 17.32 হ্যাঁ, যাই হোক যেটা আসবে ওটাই আনসার। এরকম একটা অঙ্ক করানো আছে, দেখো 3 ফেজ সার্কিটে। ঠিক আছে, নেক্সট। স্যার ওই জায়গাটা আরেকবার যান, কোথায়? আগের স্লাইডে। বলো বলো। স্যার ওই √3 দিয়ে 3 কে ভাগ করলে 10 ইন্টু √3, √3 দিয়ে কোথায় বলো তো, কোন জায়গাটা? ওই যে 10/√3 ইন্টু 3/1 যেটা করলেন। 10/√3, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এই তো এখানে তাহলে 10 স্যার 5.77 আসছে। 5.77 না না 30, এই যে 3 10 30, এটাকে গুণ করো। এই তিনটা তো হ্যাঁ, ওটা যদি গুণ না করে আমি √3 দিয়ে 3 কে ভাগ করে দিই, হ্যাঁ তারপরে গুণ করো, একই তো আসবে। তাহলে তো আসছে। √3 দিয়ে ভাগ হচ্ছে 3/√3, মানে হচ্ছে তোমার কত?10√3 কি তো আসবে 10 ইন্টু, দেখো 3/√3 মানে কত? শুধু √3 লিখতে পারি তো। 3/√3 মানে স্যার 10√3 যা ভ্যালু ওটা। হ্যাঁ, এবার √3 ইন্টু 10 কে গুণ করো, এটাই আসবে। 30/√3 করো, এটাই আসবে, একই জিনিস। কারণ √3 ভ্যালু কত? 1.7 সামথিং 72 এরকম কিছু একটা। 10 দিয়ে গুণ করলে এটাই তো আসবে 17.3। ঠিক আছে, চলো। হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্সমিশন প্যারামিটার? ট্রান্সমিশন প্যারামিটার কাকে বলে? ABCD প্যারামিটার। ABCD প্যারামিটার। ডিরাইভ দ্য ওপেন সার্কিট প্যারামিটার অফ আ ফলোইং সার্কিট। এর ওপেন সার্কিট প্যারামিটার, ওপেন সার্কিট প্যারামিটার মানে কোনগুলো? জেড প্যারামিটার। জেড প্যারামিটার। জেড প্যারামিটার। আর ওয়াই প্যারামিটারকে বলা হয় শর্ট সার্কিট প্যারামিটার। শর্ট সার্কিট হ্যাঁ, শর্ট সার্কিট প্যারামিটার। দেন বাবা রে যাচ্ছে না। state the final value theorem, state and prove the final value theorem.
এটা প্রুফ প্রুফ এটা কি প্রুফ লিখেছে না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার প্রুফ আর কি আচ্ছা। আছে ফাইনাল ভ্যালু থিওরামে? প্রুফ তো সেরকম কিছু ফাইনাল ভ্যালু থিওরাম যেটা আছে ওই তো ফর্মুলাটাই। প্রুফ আছে একটা, ওই দেখবে সার্কিট থিওরির বইটায় ল্যাপ্লাস ট্রান্সফর্মে হবে। ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য এক্সপ্রেশন, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারবে? সেটাকে পার্সিয়াল ফ্র্যাকশন দিয়ে হ্যাঁ গুণ দাদা। করতে হবে। হ্যাঁ, এস প্লাস 4 বাই 2s স্কোয়ার 5s প্লাস 3, তাহলে 5s 3 দুগুণে 3s প্লাস 2s করে দিই। হ্যাঁ এই তো 3 দুগুণে 6, তার মানে 3 প্লাস 2 করলেই এটা হয়ে যাবে, তাই না? পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করা যাবে। আর পার্শিয়াল ফ্র্যাকশন আগে আগে এটাকে মিডিল টার্ম করে নিয়ে ভাগ করে নেবে, দিয়ে দুটো ফ্যাক্টর আসবে, দিয়ে দুটো ফ্যাক্টরকে ইয়ে করে নিলেই হয়ে যাবে, পার্শিয়াল ফ্র্যাকশন করে নিলেই হয়ে যাবে। Find the relationship between phase voltage and line voltage in three-phase star connected system. কি হবে? Find the relationship V between is equal to root 3 VP, এটা এক্সপ্রেশনটা বের করতে হবে পুরোটা। find out the relationship between phase voltage and line voltage in a three-phase star connected system. 5 আচ্ছা নম্বর ভি দেয়া আছে। ইকুয়াল টু রুট 3 টাইমস অফ ভি ফেজ, ওইটা কি বার করতে হবে? হ্যাঁ, ওটার প্রুফটা করানো আছে তোমাদের? এই চক্রবর্তী বইতে সব ভালোভাবে এ দেওয়া আছে। চক্রবর্তীর বই না, আমি একটা প্রুফ করিয়েছিলাম তো, কোথাও করানো নেই? হ্যাঁ স্যার, স্যার আপনি করিয়েছিলেন লিখিয়েছিলেন। প্যারালালোগ্রাম ল দিয়ে। ওটা আছে কোথাও না কোথাও তো আছে, হয় ফেজ ভোল্টেজের জন্য করিয়েছি বা ফেজ বা লাইন কারেন্ট, হয় মেজারমেন্টে নয় সার্কিট থিওরি, কোথাও না কোথাও আছে। স্যার সার্কিট থিওরিতে ফেজ ভোল্টেজের জন্য করানো আছে। হ্যাঁ দেখবে, আমি ধরো একটা ফেজ, ফার্স্ট ফেজটাকে আমরা ধরলাম ভি এম সাইন ওমেগা টি, সেকেন্ড ফেজটাকে আমরা ধরলাম ভিএম সাইন ওমেগা টি মাইনাস 120 মাইনাস ডিগ্রি। 120, হ্যাঁ, তারপরেরটা ভিএম আর সাইন সাইন আমাদের কি প্লাস 120। প্লাস 120। এবার এখানে এই তিনটেকে একসাথে ধরে সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা করে ভেঙে ওটাকে করানো আছে। এবার কারেন্টের জন্য বললে শুধু ভিটাকে রিপ্লেস করে আই লিখে দেবে, আর যদি ভোল্টেজের জন্য বলে ভি থাকবে, ব্যাস, এই কিছু না। এবার এর যে ডেরিভেশনটা ওইটা দেন হচ্ছে দ্য আউটপুট পাওয়ার অফ আ থ্রি ফেজ স্টার নেটওয়ার্ক ইজ মেজার্ড ইন 5 kilowatt if the voltage and current to the system are কি গো 400 400 ভোল্ট স্যার। 400 ভোল্ট স্যার। and 6 ampere respectively. Determine the power factor of the system. পাওয়ার ফ্যাক্টর বের করতে বলেছে, পারবে? E equal to স্যার ওইটা 8.6 VI cos phi দিয়ে এই তো ভিআই কস ফাই, তাই না? রুট 3 ভিআই থ্রি ফেজ সিস্টেম বলেছে তো, স্টার নেটওয়ার্ক রুট 3 ভিএলআইএল কস ফাই, তাই তো? VLIL cos phi। P এর ভ্যালু তো দেওয়াই আছে। সব দেয়া আছে, শুধু কস ফাই বের করতে। I think 1.202. যাই হোক, যেটাই হোক, কোনো ব্যাপার না। এই 5 কিলোওয়াটটা শুধু দেখে নেবে 5000 করে দিয়ে ওটাকে, হ্যাঁ। এই যে এই ধরনের অঙ্কগুলো পারছো করতে? পারছো না? না না স্যার। ট্রানজিয়েন্টের অঙ্ক হচ্ছে না, ঠিক আছে। তোমরা পড়েছো ট্রানজিয়েন্টের পুরো পার্টটা পড়েছো? তোমরা সবাই ভিডিও দেখেছো? স্যার দুটো ভিডিও দেখেছিলাম, আর একটা বাকি আছে। ওকে, একবার সবাইকে আমি বলছি, তোমরা ঠিক আছে 3টে ভিডিও আগে দেখো, দেখে কোথায় বুঝতে পারছো না আমাকে বলো,
দেন এটা তার মানে 2/3। এটা এই যে লাস্ট ভিডিওটা পুরো প্র্যাকটিস করানো আছে, পুরো সমস্ত ধরনের অঙ্ক করানো। এই দেখো এই ধরনেরই অঙ্ক সব, পুরোটাই প্রবলেম। ওকে, এই যে 2 ঘন্টার ভিডিও পুরোটাই প্রবলেম করানো আছে। সবাই দেখো, দেখে যদি তাও বুঝতে না পারছো তারপর না বসা যাবে। যাই হোক, আর এগুলো পারবে, আর তো তেমন কিছু। স্যার বলছি যে তাহলে প্রীতম স্যারকেও বলেন স্যার অ্যানালগের তাহলে এভাবে নিতে। ঠিক আছে, আমি করে দিচ্ছি, বলবো প্রীতম স্যারকে। অ্যানালগের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এখানে? হ্যাঁ স্যার দেওয়া ছিল তো। নাহলে স্যার আমরা আপলোড করে দেবো, কোনো অসুবিধা নেই। না না স্যার, দেয়া আছে কিছুটা। মেজারমেন্ট মেশিন সার্কিট, এই তো অ্যানালগ। দেখি তো কি কোশ্চেন আছে। 2023, 2021 এই কোশ্চেনগুলো ভালো করে ফলো করো। স্যার সার্কিট থিওরি 2024-এরটা করাবেন না? 2024-এরটা অড সেমগুলো ফলো, অড ইয়ারগুলো ফলো করো, কমন পাবে। করাবো, ঠিক আছে, এগুলো হয়ে যাক। স্টেট কি বলতো, অডগুলোতে কমন পেয়ে যাবে, 30-40% কমন চলে আসবে। স্টেট, কারণ তোমাদের এটা অড না, অড ইয়ার। ইভেন ইয়ারগুলো ইভেন ইয়ার কন্টিনিউ করবে। আরে আমি এতদিন পড়াতে পড়াতে তো এগুলো বুঝতে পারছি সব। স্টেট ডিফারেন্স বিটুইন জেনার ব্রেকডাউন অ্যান্ড অ্যাভালান্স ব্রেকডাউন পারবে? হ্যাঁ স্যার পারবো। আরামসে, কোনো ব্যাপারই হ্যাঁ না। স্যার পারবো এটা। জেনার ব্রেকডাউন কাকে বলে, আর ডিফারেন্স বিটুইন, আমি মন দিয়ে শোনো। জেনার ডায়োডে তোমার ইয়ে কি করা হয়, ইম্পিউরিটি লেস থাকে না মোর থাকে? এইখানে ইম্পিউরিটি লেস আর ডিপ্লেশন লেয়ার, সরি ইম্পিউরিটি মোর আর ডিপ্লেশন লেয়ার লেস। অ্যাভালান্স ব্রেকডাউনে ইম্পিউরিটি থাকে, বেশি থাকে, আর ডিপ্লেশন, ইম্পিউরিটি কম থাকে, ডিপ্লেশন লেয়ার। দ্বারা আমি লিখে দিচ্ছি, ভুলভাল হয়ে যাচ্ছে। জেনার আর অ্যাভালান্স, এইখানে হচ্ছে মোর ইম্পিউরিটি আর এখানে লেস ইম্পিউরিটি। এখানে লেস ডিপ্লেশন লেয়ার, আর এখানে হাই और मोर ডিপ্লেশন লেয়ার। 3 নম্বর পার্থক্য কি বলো শুনি? আচ্ছা জিনার ব্যাকগ্রাউন্ডে লাইটলি ডোপ থাকে? আরে ওইটাই তো বললাম, ইম্পিউরিটি মানে তো ওই ডোপিং এর ব্যাপারটাই তো। জিনার ব্রেকডাউনটা লো রিভার্স ভোল্টেজে ঘটে। স্যার জেনার ব্রেকডাউন আগে হয় না অ্যাভালাঞ্চ ব্রেকডাউন? আগে জেনার অ্যাভালান্স পরে হয়। তাহলে এইখানে অ্যাভালান্স ব্রেকডাউনের জন্য ভোল্টেজ রেটিং কত লাগে? হাই রিভার্স 4 ভোল্টেজ। ভোল্ট অর মোর, ঠিক আছে, 4 বা 4-এর থেকে বেশি। আর এটা লেস দ্যান 4, নিয়ার অ্যাবাউট 2 ভোল্ট। স্যার জেনারের ক্ষেত্রে স্ট্রং ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করা হয় আর এর ক্ষেত্রে উইক ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করা হয়। লেস দ্যান 2 ভোল্ট কি বলছো? জেনারের ক্ষেত্রে স্ট্রং ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করা হয় আর অ্যাভালান্সের ক্ষেত্রে উইক ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করা হয়। হ্যাঁ, জেনারে কি হয়, এখানে হাই ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, হাই ইলেকট্রিক ফিল্ড, আর এটা হচ্ছে লো ইলেকট্রিক।
ঠিক আছে, এই তো 4টে পার্থক্য হয়ে গেল, আবার কি? এগুলো তো আমি জানি সবই, আর আমাকে আর পড়াতে ভালো লাগে না, এতদিন ধরে পড়াচ্ছি আর বিরক্ত ধরে গেছে। ড্র অ্যান্ড ডিসকাস ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ জেনার ডায়োড অ্যান্ড explain how it can use as a voltage stabilizer. Draw and discuss VI characteristics of Zener diode. পারবে কি বলো? হ্যাঁ স্যার। পারবো। কিচ্ছু নেই, স্যার, জাস্ট পারবো। এই তো তাই তো, এটাই তো, আর নামগুলো হ্যাঁ লিখে স্যার। দিলে হয়ে গেল নামগুলো। এক্সপ্লেন হাউ ইট ইউজ আ ভোল্টেজ স্টেবিলাইজার। সার্কিটটা মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিচ্ছু নেই, জাস্ট এখানে একটা সাপ্লাই, ডিসি না এসি কি দেবে? ডিসি দাও, না এখানে জেনার ডায়োড, আর এখানে একটা রেজিস্টার, কমই তো থাকে নাকি? হ্যাঁ স্যার। এই যে রেজিস্টারটার নাম কি? কারেন্ট লিমিটিং রেজিস্টার। এটা কি করে? কনস্ট্যান্ট রেজিস্টার, আর এর অ্যাক্রসে এটা লোড রেজিস্ট্যান্স। এখানে আমরা সবসময় সেম ভোল্টেজ পেতে থাকি। তাহলে ভোল্টেজ ড্রপটা কোথায় হয়? এই জায়গাটায় ভোল্টেজ ড্রপটা ঘটে। এগুলো আমি পড়িয়েছি, দেখবে আমার ভিডিওতেও আছে এগুলো, ঠিক আছে? আমারও তো ভিডিও আপলোড করা আছে। তো এই জায়গাটায় ভোল্টেজ ড্রপটা হয়, জাস্ট এই ছবিটা এঁকে একবার ইকুয়েশনটা লিখে দিলে ব্যাস। স্যার 4 নম্বরের কোশ্চেনটা একবার দেখুন। শর্ট নোটস অন, এটা কি? উইন্স ব্রিজ? না, এগুলো জানি না। কলপিট অসিলেটর, ওয়াইন ব্রিজ অসিলেটর। না না, এগুলো স্যার এমনি থিওরি পড়লেই তো হবে দূর। এগুলো আমি জানি না, এগুলো শ্রীতম স্যার। কম্পেয়ার বিটুইন, আমি ওই ট্রানজিস্টার পর্যন্ত মোটামুটি জানি ভালো মতো, আর ওদিকে তোমার ফেট, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, ওই পার্টটা। সিবিসি কনফিগারেশন পারবে? কম্পেয়ার, এগুলো তো সোজা জিনিস। হ্যাঁ স্যার, ওগুলো পারবো। পারবো। Why C configuration is best suited than other two? কেন এটা? ডিরাইভ আ রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা, এটা তো প্রতিবার পরীক্ষায় আলফা অ্যান্ড বিটা। এটাও তো পারবে আশা করি, এটা তো করানো আছে ক্লাসে। করানো আছে না নেই বলো? হ্যাঁ স্যার। করানো আছে আছে, স্যার। হ্যাঁ। আর এইটা একবার একটু স্যারের থেকে জেনে নেবে, কেন এটা বেস্ট সুইটেড দেন আদার টু। কারণ স্যার এটা হাই ভোল্টেজ আর কারেন্ট প্রোভাইড করে, এরকম কিছু একটা জানতাম। কারেন্ট গেইন বেশি হয়। যাই হোক, জানি না। রিং কাউন্টার, সিঙ্কোনাস কাউন্টার, কাউন্টার পড়ানো আছে। বলেন ইউজেটি, শো ইউজেটি, রিল্যাক্সেশন, অসিলেশন, এগুলো ঠিক আছে। আমি তাহলে স্যারকে একদিন বলে দেবো, বাট এই তো খুব বেশি হলে হয়তো আমি একটা দুটো করে কোশ্চেনই তোমাদের অ্যানালগ থেকে পারবো না, বাকি হয়ে যাবে। এইখান থেকে ফুল অ্যাডার, ডিজাইন মাল্টিপ্লেক্সার, এটাও আরামসে হবে। রাইট ডাউন দ্য অপারেটিং প্রিন্সিপাল অফ ল্যাডার ডিএ ইউজিং সুইটেবল ডায়াগ্রাম। এই স্যার এই কোশ্চেনটা স্যারের। রাউন্ড কন্ডিশন, মাস্টার ফ্লিপ, রেস অ্যারাউন্ড কন্ডিশন, এটা পারবে তো? রেস অ্যারাউন্ড কন্ডিশন, হোয়াট ইজ দ্য রেস অ্যারাউন্ড কন্ডিশন, কোনটা বলো তো? ওই যে 1 K = 1 টগলিং, হ্যাঁ টগলিংটা, টগলিং প্রসেসটা জেকে ফ্লিপ ফ্লপের জন্য, তাই না? আর হাউ ইউ ক্যান অ্যাভয়েড ইট বাই জেকে মাস্টার ফ্লিপ ফ্লপ, কিছুই না, আমরা কি করি, জেকে ফ্লিপ ফ্লপের ছবিটা এখানে আঁকতে হবে, ঠিক আছে? আর এই টগলিং প্রসেসটাকে আমরা ইউজিং দুটো প্রসেসে আমরা এটাকে অমিট করি, একটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, আর একটা ওই তোমার ট্রিগারিং, কি বলে ওটাকে? পালস ট্রিগারিং না, এজ ট্রিগারিং। এজ ট্রিগারিং। হুম।
হয়ে যাবে, অত চাপ নেওয়ার কিছু নেই। এবার দেখি তো, দাঁড়াও 2024-এর কোশ্চেনটা খুলি সার্কিটের। হলুদ হয়ে যাচ্ছে। দেখো বড় কোশ্চেনে আসি। এই অঙ্কটার ক্ষেত্রে what value of r maximum power will transfer to the shown in the figure below, আর এর কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো হবে। তাহলে ফর্মুলা কি, ম্যাক্সিমাম পাওয়ারের কখন ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো হয়, যখন আর এল ইকুয়ালস টু আর টিএইচ হয়, ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে আর এর বলছে কোন ভ্যালুর জন্য এখানে ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো হবে, তাহলে কি করতে হবে অঙ্কটা বলো দেখি। RTH টা বার করবো, RL টাকে ওপেন করবো, আর ভোল্টেজটা শর্টে। হ্যাঁ, তাহলে এইখান থেকে এটাকে আমার ওপেন সার্কিট করে দেব, এটাকে শর্ট সার্কিট করে একটা প্লাস একটা মাইনাস করে এখান থেকে আর ইকুইভ্যালেন্টটা বের করব, যেটা বেরোবে সেটাই RTH, ওইটাই হবে আমাদের RL। ওই ভ্যালুর জন্যই এখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার, তো RTHটা বের করতে। তারপরের অঙ্কটা কি, এটা ঠিক আছে তো, বুঝতে পারলে তো আমি কি বললাম? or what value of r, যখন RL equals to RTH হয়, তাহলে RTHটা বের করলেই তখনই তো আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। yes or no? দেন হচ্ছে ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাক্রস দ্য লোড টার্মিনাল A and B of the circuit in figure below. Also find the load current and load resistance of 12 ohm. নর্টন আগে ইকুইভ্যালেন্ট, স্যার এ আর বি টার্মিনালটাকে শর্ট করে দেবো, নর্টনস থিওরেম সেটাই বলে। হ্যাঁ, এবারে ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাক্রস দ্য লোড টার্মিনাল, এইটা লোড টার্মিনাল অ্যান্ড এবার টার্মিনাল A and B of the circuit in figure below. Also find load current for a load resistor 12 ohm. তার মানে লোড রেজিস্টারটা অ্যাকচুয়ালি 12 ওহম, যেটা দেয়া নেই। ফাইন্ড দ্য লোড কারেন্ট ফর আ লোড রেজিস্টার, অলসো ফাইন্ড দ্য লোড কারেন্ট। স্যার এ আর বি টার্মিনালে 12 ওহমটা লাগানো আছে। হ্যাঁ, এবার নর্টনস থিওরেম তো বলে সব আমরা লোড টার্মিনালটাকে আগে শর্ট করব, তারপর আমরা কারেন্ট সোর্স গুলো ওপেন সার্কিট, ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করে আমরা অঙ্ক শুরু করব। কিছুই না, নর্টন এত কিছু পড়ারই দরকার নেই। এই সার্কিটটা এখানে একটা 12 ওহম লাগানো আছে, এটা নর্টনের 3টে স্টেপ করতে হবে, তাই তো? ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট মানেই হচ্ছে আমার সবগুলোই বের করতে হবে, আইএনও বের করতে হবে আর টিএইচও বের করতে হবে, সোজা জিনিস। তাহলে প্রথমে এটাকে শর্ট সার্কিট করব, দিয়ে এইখান থেকে কত কারেন্ট যাচ্ছে আইএন সেটাকে বের করতে হবে। এবার এটাকে বের করার জন্য কি করতে হবে, এই যে কারেন্টটা যাচ্ছে এই পয়েন্টে, তাহলে এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেল। এবার এইখান থেকে কত কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা এখানে গিয়ে কি দুটো ভাগে ভাগ হবে বলো, ভাগ হবে কি? শর্ট থাকলে কারেন্টটা শর্ট হবে না তো স্যার, শর্ট পাথের মধ্যে দিয়ে চলে যাবে, তাই না? তাহলে এইখানে যদি এটা শর্ট পাথ হয়, তাহলে আমাকে বলো তো এখান থেকে কত কারেন্ট যাচ্ছে, এটা কি করে করবে? তাহলে এই লুপে একটা কেভিএল করো, এই লুপে একটা কেভিএল করো। তাহলে এই লুপে কত কারেন্ট, ধরো এই কারেন্টটা আমি ধরে নিলাম আই কারেন্ট, সাপোজ আই কারেন্ট যাচ্ছে, আর এইখান থেকে কত আসছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এইখান থেকে কত কারেন্ট যাবে, এই কারেন্টটা I প্লাস 2 হবে। তাহলে এবার এখানে কেভিএল করলে আই এর ভ্যালুটা বেরোবে কি না বলো? মাইনাস, সেই অঙ্কটা একটু করিয়ে দিলে হবে। ঠিক আছে, -12, এটা কত 1, এটা 4 ওহম আছে, প্লাস 4 ইন্টু আই প্লাস 8 ইন্টু আই প্লাস 2 প্লাস এখান থেকে কারেন্ট যখন ঢুকছে প্লাস 8 ইন্টু 2 ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা লিখেছি এটা কে বুঝতে পারোনি আগে বল? এখানে কটা এলিমেন্ট আছে, আমি এখান থেকে জার্নি শুরু করেছি, প্রথমে 8 পেলাম, লিখ না, আমি ধরো আমি এখান থেকে জার্নি শুরু করেছি, প্রথমে 12 পেলাম, -12 লিখলাম, 4 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে আমি ধরে নিয়েছি আই, তাহলে 4 ইন্টু আই,
8 গেল, 8-এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, এদিক থেকে 2 আসছে, এখান থেকে আই, তাহলে কত যাচ্ছে I+2, তাহলে 8 × I+2। এখান থেকে শর্ট পাথে যাচ্ছে, 5-এ কোনো কারেন্ট যাবে না, শর্ট পাথ দিয়ে এদিকে আসলাম, দিয়ে 8, এখানে কারেন্ট ঢুকছে, তাহলে +8 × I+2। বোঝা গেছে হ্যাঁ কি না? বুঝুনি? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ। জোর করে বলার কিছু নেই, না বুঝলে বলো কোথায় বুঝতে পারোনি, কোন জায়গাটা। তুমি কিচ্ছু না, আমি কিন্তু কিছু করিনি, অঙ্কটাই কি করেছি, শুধু কেভিএল অ্যাপ্লাই। হ্যাঁ এই তো সার্কিট আছে আমার, দেখো এই যে এখানে 5 ওহম, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, পুরোটাই শর্ট পাথ দিয়ে এসে এদিক দিয়ে চলে যাবে। তাহলে আমি কি ধরেছি, এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে আই কারেন্ট, বা এখান থেকে যে কারেন্টটা বেরোচ্ছে, তাহলে এটা আই, আর এটা যদি 2 অ্যাম্পিয়ার হয়, তাহলে এখানে কত যাবে কারেন্ট, 2 + I, এই যে 2 + I, এই কারেন্টটা পুরো এদিক দিয়ে গিয়ে এখান থেকেও কত যাচ্ছে 2 + I, এটাও আমি 8 অ্যাম্পিয়ার 2 +, তাহলে এখান থেকে আই এর ভ্যালু বেরোলে তাহলে এইটা কত হবে 2 + I, তাহলে যে ভ্যালুটা বেরোবে সেটাই 2 দিয়ে। স্যার 2 অ্যাম্পিয়ারটা ওটা সোজা চলে যাবে, ওটা কি করে বুঝছেন? এই তো এই যে ডাইরেকশন, উপরের দিকে তো ডাইরেকশন দেয়া আছে। স্যার এটা নোড অ্যানালাইসিস করেও তো হতো। অনেক প্রসেসে হবে, এটা তো একটা ইকুয়েশনে হয়ে যাচ্ছে, আবার বেকার ঝামেলা কেন নিতে যাবে। এই ইকুয়েশনটা সলভ করলে আই পাবো, তাহলে আইএন কত হবে, আইএন ইকুয়ালস টু কত হবে বলো, I+2 হবে কি না? এত কাঁচা হলে হবে না। দেন কি এই অঙ্কটা তারপরে কি করতে হবে, প্রথমে এটা হয়ে গেল, তারপরে স্টেপে কি করব, কারেন্ট স্যার I = 1 অ্যাম্পিয়ার। হ্যাঁ যাই হোক যেটা হবে সেটাই আনসার। কারেন্ট ওটা সোর্সটাকে আর্গেনটা ওপেন, বেরিয়ে গেল, নট অনসটা বেরিয়ে গেল, I not ons। এটাকে শর্ট করে দিলাম, তারপরে 8 ওহমকে রাখলাম, এটাকে কি করব, রাখবো, এটাকে ওপেন করে দিলাম, এখানে একটা, এটা প্লাস এটা মাইনাস, এদিক থেকে কারেন্ট ঢুকলো, এই পয়েন্টে গিয়ে দুটো ভাগে, এটা 8, এটা 5, এটা 8, আর এটা 4, এই পয়েন্টে কারেন্ট ঢুকলো, এদিক থেকে কারেন্ট ঢুকে এইভাবে আসলো। তাহলে এরা তিনজন কিসে আছে, 8, 4 আর 8 সিরিজে আছে, তার সঙ্গে 5 প্যারালাল, 8, 8, 16 আর 4 20, 5 প্যারালাল, তাহলে 20 × 5/25, 5 5 25, 4 5 20, তাহলে RN কত হবে 4, কত হয়ে গেল। বুঝেছো? এবার দেখো, এবার সার্কিট থেকে কমন আসে না কোনো কিছু, সার্কিট প্র্যাকটিস করতে, ঠিক আছে? স্যার একবার বি এর অঙ্কটা একটু করিয়ে দেবেন, এই তো এই যে মানে না ওপরে 5-এর ওপরে যে বিটা আছে, হ্যাঁ এই যে 2 impedance, 1 inductance and other capacitance are connected in series across the এত volt এত supply, the current flow through in the circuit is এত ampere, if one of the impedance is এত, find the other, also calculate the value L and C inductive and capacitive impedance respectively। দেখো কি বলেছে, 2 impedance of inductive and the other capacitive are connected in series across the এত, তাহলে আমাদের দুটো ইম্পিডেন্স আছে আর সাপ্লাই কত বলে দিয়েছে 20 at an angle of 30, মানে ইম্পিডেন্স বলেছে দুটো ইম্পিডেন্স যেটা সিরিজে কানেক্টেড, এই তো ইম্পিডেন্স, 2 impedance, 1 inductive and other capacitive are connected in series across এত ভোল্ট, the current flow through in the circuit, এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে 3 at an angle 15 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার, if one of the impedance is, এখানকার ধরো Z1 এর ভ্যালু বলেছে 10 + j
48.3 ওহম, ফাইন্ড দ্য আদার্স, তাহলে Z2 বের করতে বলেছে। অলসো ক্যালকুলেট দ্য ভ্যালু L and C, দ্য ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভ ইম্পিডেন্স রেসপেক্টিভলি। তাহলে এই যে Z2 যখন বেরোবে, এখানে আমাদের L আর C যে দুটো কম্পোনেন্ট, সেই দুটোকে বের করতে হবে। কোশ্চেনটা ক্লিয়ার সবার কাছে? টেল মি। বলো, কোশ্চেন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। জেড এর ভেতরে আর আর এল থাকবে না, এই তো আর, এই তো এল। এবার এইখানে জেড এর ভেতরে হয়তো ওরা কি বের করতে বলেছে, অলসো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এল অ্যান্ড সি ইন দ্য ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভ ইম্পিডেন্স রেসপেক্টিভলি। ইন্ডাকটিভ ইম্পিডেন্স আর ক্যাপাসিটিভ ইম্পিডেন্স রেসপেক্টিভলি। ফাইন্ড দ্য আদার, এটা আমরা বের করলাম J2। এবার আমাদের ভ্যালু, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এল অ্যান্ড সি। ইম্পিডেন্স এত, ফাইন্ড দ্য আদার অলসো অ্যান্ড অলসো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এল অ্যান্ড সি ইন দ্য ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভ ইম্পিডেন্স রেসপেক্ট। Z2 এর ভেতরে যেটা আছে, আপাতত আগে সবার আগে আমাকে Z2 বের করতে হবে। ফাইন্ড দ্য আদার্স, তাহলে Z2 কি করে বের করবে? স্যার ভি বাই আই করলে টোটাল জেড ইকুইভ্যালেন্টটা বেরোবে, আর ওইটা থেকে মাইনাস করে দিলেই তাহলে আরেকটা বেরিয়ে যাবে। হ্যাঁ, এবার টোটাল Z1 প্লাস Z2 ইকুয়ালস টু ভোল্টেজ বাই কারেন্ট, তাই না? আমরা কি জানি, ভি ইকুয়ালস টু আই ইন্টু জেড বা আই ইন্টু আর, আই ইন্টু জেড এটা। তাহলে এবার এটাকে যদি আমরা কাটি, 3 4 12, আর এটা উপরে চলে গেলে কি হয় গো? মাইনাসে মাইনাস, এটা মাইনাস আছে, উপরে চলে গেলে আবার মাইনাস, মানে প্লাস হয়ে 45 ডিগ্রি হবে না? হ্যাঁ স্যার। অ্যাঙ্গেল উপরে চলে গেলে মাইনাস হয়, তো এখানে মাইনাস আছে, তাহলে এটা 45 ডিগ্রি হবে। এবার এইটা ইকুয়ালস টু Z1 এর ভ্যালু আমরা জানি, Z2 বের করতে বলি। Z1টাকে এদিকে নিয়ে আসলে মাইনাস, এই যে পুরো ব্যাপারটা কত, 10 প্লাস J 48.3, ঠিক আছে? এবার এইটা আমাদের একটা ফর্মে দেয়া আছে, এটা একটা ফর্মে দেয়া আছে, দুটোকে কোন ফর্মে আনতে হবে? সেম ফর্মে আনতে হবে। ওই রেক্ট্যাঙ্গুলারে নিয়ে চলে আসতে হবে, যে কোনো এক। তোমাদেরকে আমি লিখিয়ে দিয়েছি, যদি ভাগ বা গুণ, রেক্ট্যাঙ্গুলারেই আনতে হবে, পোলারে হবে না। যদি ভাগ বা গুণ থাকে তাহলে কি করতে হয়, আর যোগ বা বিয়োগ, পোলার ফর্মে, আর যোগ বা বিয়োগ থাকলে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। হ্যাঁ, তাহলে কোনটাকে চেঞ্জ করব, 40টাকে না এটাকে? 40 টাকা স্যার। 40টাকে চেঞ্জ করব, তার মানে এটাকে আমাকে কি ফর্মে, এ প্লাস জেবি ফর্মে আনতে হবে। জেবি ফর্ম। এ প্লাস জেবি ফর্মে আনার জন্য কি করতে হবে বলো? স্যার 40 sin 45 ডিগ্রি প্লাস প্রথমে সাইন না কস? ভুল বলছো কেন? প্রথমে cos স্যার, cos 45 sin প্লাস 45 j sin 45। যে সাইন 45 মাইনাস যেটা আছে সেটা, ব্যাস হয়ে গেল। cos 45 মানে কত? 1/√2, 1/√2 sin 45 মানে √2, 1/√2 1/√2। তাহলে 40 দিয়ে 1/√2 কে ভাগ করলে কত হবে? দেখো দেখো দেখো, ঝটপট দেখো, কত হবে? 40 দিয়ে √2 কে ভাগ করলে বলো, আমার কাছে ক্যালকুলেটর নেই গো। 28.28। 8.28। তাহলে 28.28 প্লাস জে 28.28, এটা মাইনাস এটা, ব্যাস এখান থেকে Z2 বেরিয়ে যাবে। এই যে রিয়াল টার্ম ইমাজিনারি টার্ম ইমাজিনারি। তাহলে 28 থেকে 10 বাদ গেলে 18.28, আর এটার থেকে 48.28টাকে 3 ধরে নাও, তাহলে কত হবে? 28টাকে 3 ধরে নিলে 48 থেকে 28 বাদ গেলে 20, তাই না?
20 J20 এটা। এবার অলসো ক্যালকুলেট, বেরিয়ে গেছে কিন্তু Z2 কিন্তু কমপ্লিট বের করা। এবার অলসো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ L and C ইন দ্য ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভ ইম্পিডেন্স রেশিও। এই জায়গাটা ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ ইম্পিডেন্স মানে এই জায়গাটাই তো গন্ডগোলটা হলো। কি বলতে চেয়েছে এখানে? টু ইম্পিডেন্স এটা তো -J20 যে হবে। এত L and C, ওকে, আই থিঙ্ক এটাই বলতে চেয়েছি। দেখো দুটো ইম্পিডেন্স আছে, ওয়ান ইন্ডাকটিভ অ্যান্ড আদার ক্যাপাসিটিভ, তাহলে এটা ইন্ডাকটিভ এটা ক্যাপাসিটিভ, কানেক্টেড সিরিজ অ্যাক্রস দ্য এত, দ্য কারেন্ট ফ্লোয়িং ইন দ্য সার্কিট এত, ইফ ওয়ান অফ দ্য ইম্পিডেন্স ইজ এত, ফাইন্ড দ্য আদার অলসো ক্যালকুলেট। তাহলে আদার মানে অন্যটা কত হবে। তাহলে ইন্ডাকটিভ ইম্পিডেন্স এখানে আমার যতদূর মনে হচ্ছে ওপরেরটাকে যদি আমরা ইন্ডাকটিভ ধরি তাহলে এল এর ভ্যালু হবে 48.3 আর সি এর ভ্যালু হবে মাইনাস, এটা 28 থেকে 40 গেলে এটা তো মাইনাসে থাকছে, হ্যাঁ ঠিক বুঝে গেছে, এটাই ক্যাপাসিটি, মাইনাসটাই ক্যাপাসিটি। চলো 28 থেকে 10 গেলে 18.28 মাইনাস যে 20, তাহলে এল হবে, এল কি হবে বলো তো, এই যে এক্সএল ইকুয়ালস টু আমরা কি লিখি 2πfl, তাহলে এল ইকুয়ালস টু এক্সএল বাই 2πf, এখানে এক্সএল এর ভ্যালু এই যে এটা দেয়া আছে প্রথমেরটা 48.3, আর যেটা সামনে মাইনাস এসছে ওটাই এক্সির ভ্যালু, ঠিক আছে, কারণ এক্সএল মাইনাস এক্সি থাকে না, আর প্লাস এক্সএল মাইনাস এক্সি এরকম থাকে তো, এল আর সি এর ভ্যালু, তাহলে এক্সিটা কি হবে এরকম থাকে, তাহলে যেটা মাইনাস দিয়ে আসবে ওইটাই এক্সির ভ্যালু, তাহলে এইখান থেকে এল বেরোবে তো, এক্সএল বাই 2πfl করলে 2πf, এক্সএল এর ভ্যালু কত 48, 48.3 বাই এটা পুরোটা, আর এক্সি ইকুয়ালস টু আমরা কি জানি 1/2πfc, এক্সির ভ্যালু কত 20 বেরোলো, 20, তাহলে 1/2πfc, এখান থেকে সি বেরিয়ে যাবে। কি পারবে ক্যালকুলেট করতে? স্যার এটা 20 ধরা হয় না -20? না না 20, আরে এই তো, যদি কোনো একটা -20 কেন ধরবে, জেড ইকুয়ালস টু দেখা, যদি ক্যাপাসিটিভ আর প্লাস এক্সএল মাইনাস এক্সি হচ্ছে, তাহলে যদি ক্যাপাসিটিভ হয় তাহলে জেড ইকুয়ালস টু আর মাইনাস এক্সি থাকবে, যদি ইন্ডাকটিভ হয় তাহলে আর প্লাস এক্সএল থাকবে, ক্যাপাসিটিভ এটা ইন্ডাকটিভ, বুঝেছো? এর আগে তো এমনি এক্সি থাকে, তাহলে কম্পেয়ার করলে কি হবে, মাইনাস থাকলে ওটা এক্সি লিখবে, ঠিক আছে। যদি আর আর সি থাকে তাহলে কি হচ্ছে, আর আর সি থাকলে সামনে মাইনাস আসছে, ওই জন্য দেখবে আর সি দিয়ে যদি কোনো অঙ্ক থাকে তখন এটা এরকম দেয়া থাকে, ধরো এটা 3 ওহম আর এটা -4 ওহম, দেখেছো ওটা মাইনাসে দেওয়া থাকে। এক্স্যাক্টলি, তাহলে এটা একবারে প্লাস হয়ে যায়, ওই জন্য এখানে মাইনাসে দেয়া থাকে আগে থেকেই, বুঝেছো? কি পারবে তো নাকি বলো? হ্যাঁ, আরে অঙ্ক কিছু কঠিন নেই, একটু বুদ্ধি খাটাও হয়ে যাবে, ঠিক আছে। আজকে অনেকক্ষণ পড়ানো হলো, নেক্সট আবার সোম মঙ্গলবার আমি আগে জানিয়ে দেবো, দিয়ে আমরা নেক্সট দিন মেশিনের প্রবলেম সলভ করবো, ঠিক আছে। সার্কিটের বাকি নিচের গুলো আরে সবগুলো করাতে গেলে হবে, টাইম নেই আমার, নিজেদের পড়তে হবে তো, নিজেরা করো। তো এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা বললে বলে সলভ করালাম, আমি আগে খালি এমসিকিউ করাতাম। আমার মনে হয় আমি যা পড়িয়েছি এনাফ, এবার বাকি নিজেদেরকে খেটে নিজেদেরকে করতে হবে। নেক্সট দিন মেশিন করাবো, ঠিক আছে, মেশিনের কোশ্চেনগুলো করাবো,
দিয়ে 5টা কোশ্চেন হয়ে গেলে মোটামুটি ধরো 5টা সাবজেক্টের 5টা হয়ে গেল, দেন এমসিকিউ আমি ইউটিউবে সলভ করাবো। ওটার জন্য আর কোনো ক্লাস নেব না, ইউটিউবে এমসিকিউ করাবো, ব্যাস পরীক্ষা দিতে চলে যাবে, সবার পরীক্ষা ভালো হবে। সাজেশনগুলো সব রেডি করেছো? হ্যাঁ স্যার। বাস, স্যার আর সাজেশন দিবেন নাকি? আর সাজেশন লাগবে না, ওইটাই ভালো করে করে যাও, হয়ে যাবে। সার্কিটে স্যার থিওরি মানে আসবে কি লেখার জন্য? আগের বার তো খালি নিউমেরিক্যাল এসেছিল। আগের বার শুধু নিউমেরিক্যাল এসছে, এবার আসতে পারে। সার্কিটটা ভীষণ কঠিন স্যার, আমাদের কলেজে আগের ইয়ারের 20 জন মতো স্যার ফেল করে গেছে। ভালো করে প্র্যাকটিস করো। স্যার মেশিনে কেমন কোয়েশ্চেন আসতে পারে? বেশিটাই কম্পেয়ার মেশিন থেকে সবাই লিখতে পারবে, কোনো টেনশন নেই। মেশিন থেকে আমি যা কোশ্চেন দিয়েছি ওর বাইরে হবেই না কোশ্চেন। মেশিনে খালি থিওরি পড়লে কি হবে? হবে, পাস করে যাবে ভালো মতো। তোমরা একটা কাজ করো, আমার যে সাজেশনটা আছে ওই সাজেশনটা খুলে সবগুলো কোশ্চেন রেডি করো, দিয়ে মেশিনের 5 বছরের কোশ্চেন দেখো তো মিলছে কিনা। ঠিক আছে? স্যার বলছিলাম আইজিএস এর সাজেশনটা আপলোড করে দিতে বলবেন সোয়ান স্যারকে। শরণ স্যার করিয়েছে না আমার, তাহলে বলে দিচ্ছি আমি ভেবেছি প্রিয়ব্রত পড়িয়েছে মনে হয়। না, সোয়ান স্যার করিয়েছিলেন। ওকে ওকে, চলো এক মিনিট, আমাকে পাঠিয়েছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ট্র্যাকশন। না পাঠায়নি, ঠিক আছে আমি বলে দিচ্ছি। কারো কলেজে তোমাদের ভাইবা বা কোনো কিছু হলো, বা ইন্টারনাল গুলো কেমন হলো সবার? স্যার ইন্টারনাল ভালো হয়েছে, ভাইবা তো আমাদের কলেজে 5 তারিখ থেকে শুরু হবে। 5 তারিখ থেকে শুরু হবে। ইন্টারনাল গুলো ভালো হয়েছে, বাকিদের ইন্টারনাল কেমন হলো? হ্যাঁ স্যার ইন্টারনাল ভালো হয়েছে। ভালো হয়েছে স্যার। সোমবার আছে সেকেন্ড ইন্টারনাল। ওকে স্যার ডিজিটালের কোশ্চেনগুলো কবে দেবেন? করাবো বললাম তো 5 দিন 5টা সাবজেক্ট পড়াবো। আজকে সার্কিট হলো, নেক্সট দিন মেশিন, ঠিক আছে? হ্যাঁ স্যার জেনারেশনটা দিলে ভালো হতো। জেনারেশন দিতে বললাম স্যারকে, হয়ে যাবে কাল পরশু পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার, মেশিনের ওপেন সার্কিট আর শর্ট সার্কিট টেস্টে একটা ম্যাথ করে দিলে ভালো হতো। ঠিক আছে, নেক্সট দিন। ওকে রাখছি।